আচ্ছা, চলো আমরা স্টার্ট করি আজকের ক্লাস। একটা মক টেস্ট সেট নাম্বার 4 আমরা দিয়েছিলাম, তা আশা করি তোমরা সলভ করেছো। তো ওটা আমরা সলিউশন করতে আরম্ভ করি। চল, তো দ্য ভেরি ফার্স্ট কোয়েশ্চেন যেটা দেওয়া ছিল, দ্য ডিউরেবল ইলেকট্রনিক ডিভাইসেস আর নাও বিং ম্যানুফ্যাকচার্ড ড্যাশ ইন্ডিয়া। না ম্যাম, স্ক্রিনটা স্ক্রিন ফুল দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে মানে এবার নিচের দিকে ব্ল্যাক হয়ে আছে নিচের দিকে। এইগুলো বলছো? এই যে তোমার ইনস্ট্রাকশন যেগুলো আছে, ওই যে পেন বা তোমার ইয়েলো যেটা হয়ে আছে, ওইটা বলছো? দেখা তো যাচ্ছে। কোশ্চেন দেখা যাচ্ছে, একটা একটা কোশ্চেন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটা একটা হ্যাঁ, ক্লিয়ার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে আমার নেটওয়ার্ক ঠিকই আছে। হ্যাঁ, যদি একটু প্রবলেম হয় তুমি আরেকবার লেট করে জয়েন হয়ে যাও। আচ্ছা চলো, durable electronic devices are now being manufactured dash India according to dash standards of sustainability and efficiency. Durable মানে হচ্ছে যেটা হচ্ছে অনেক দিন ধরে চলে, ঠিক আছে? তো ইলেকট্রনিক ডিভাইসেস যেটা এখন ম্যানুফ্যাকচার করা হচ্ছে কোথায়? ইন্ডিয়াতে। অ্যাকর্ডিং ড্যাশ স্ট্যান্ডার্ডস অফ সাস্টেনেবিলিটি। সাস্টেনেবিলিটি মানে হচ্ছে যেটা সাস্টেন করে, যেটা একবার ইউজ করার পরে ওটা নষ্ট হয়ে যায় না, সেটা বারবার করে করা যায়, সাস্টেনেবিলিটি। অ্যান্ড এফিসিয়েন্সি মানে হচ্ছে তার যে ক্ষমতাটা, কার্যক্ষমতাটা। তো বলো এটা কি করেছো আমায় বলো। অপশন থ্রি। অপশন সি একদম। এই যে টুটা দিয়ে, হ্যাঁ, এখানে অ্যাকর্ডিং এর সাথে আমাদের ফিক্সড প্রিপোজিশন হয়, সেটা হচ্ছে টু। অ্যাকর্ডিং এর সাথে আমাদের টু প্রিপোজিশন হয়, তো সেই অ্যাকর্ডিংলি আমরা এইটাকেও যদি আমরা শুধুমাত্র ভাবতে থাকি, তাহলেও কিন্তু আমাদের অপশন নাম্বার 3 উইল বি কারেক্ট আনসার। এবং এখানে মানে হবে ম্যানুফ্যাকচার্ড ইন ইন্ডিয়া। যখন বড় কোনো জায়গা হবে, বড় কোনো জায়গা, ফর এক্সাম্পল ধরো এখানে ইন্ডিয়া একটা কান্ট্রি বলা হচ্ছে। ইভেন আমি যদি এখানে ওয়েস্ট বেঙ্গলের কথাটাও বলতাম, আমি তখনও আমি ইন বসাতে পারতাম, কিন্তু ধরো আমাকে এখানে ইন ওয়েস্ট ধরো এরকম বলা থাকলো, ছোট জায়গা বড় জায়গা দুটো একসাথে দেওয়া থাকলো। ধরো এরকম বললো যে ধরো ড্যাশ মেদিনীপুর ড্যাশ ইন্ডিয়া ড্যাশ ওয়েস্ট বেঙ্গল, ধরো এরকম যদি দেওয়া থাকতো, তাহলে আমরা এখানে করবো রিলেটিভলি যেটা ছোট জায়গা তার সাথে আমরা অ্যাড বসাবো, আর যেটা রিলেটিভলি বড় হবে তার সাথে আমরা ইন বসাবো। সিমিলারলি এটা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরে যদি ইন্ডিয়াটা দেওয়া থাকতো, ধরো ড্যাশ ওয়েস্ট বেঙ্গল ড্যাশ ইন্ডিয়া দেওয়া থাকতো, তাহলে রিলেটিভলি ছোট হয়ে যাচ্ছে অ্যাট ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। ওকে, বাট যদি এখানে ওয়েস্ট বেঙ্গলটা শুধু ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু ইন বসাবো। যদি মেদিনীপুর শুধু দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু অ্যাট বসাবো। ওকে, বাট মেদিনীপুরের যদি তমলুক এরকম মানে ওরও যদি ভেতরে ঢুকছে, তখন যেটা রিলেটিভ দুভাবে কোয়েশ্চেন আসতে পারে, একটা হচ্ছে ছোট জায়গা দিতে পারে, একটা বড় জায়গা দিতে পারে। এরকম রিলেটিভ যেটা ছোট হবে তার আগে আমরা অ্যাড বসাবো, আর যেটা বড় হবে সেটার সাথে আমরা ইন বসাবো। এবার যদি দেখো ডিস্ট্রিক্ট টিস্ট্রিক্ট কিছু বলা আছে, সেখানে তোমরা ইন ইউজ করতে পারো। ওকে, তো এটা হচ্ছে অপশন নাম্বার সি will be correct answer. A leopard doesn't dash pair a weaker animal, attack till it is hungry, run as fast as an antelope, change its spot. এটা একটা idiom. ফোর একদম। A leopard doesn't change its spots. ঠিক আছে, লেপার্ড মানে হচ্ছে তোমার বাঘ টাইপের, চিতা টাইপের বলা হয়, ওই একই একটা বাঘেরই একটা ভেরিয়েশন বলতে পারো। তো চিতা তার নিজের কোনোদিন মানে বলে না যে কোনোদিন কেউ তার নিজের জাতটাকে ছেড়ে যায় না, মানে জাত চায় না মোলে নাকি একটা কথা আছে, ওই ওই জিনিসটা, যার যেটা স্বভাব সেটা হবেই। তুমি যেই সিচুয়েশনই তাকে দাও না কেন, তার স্বভাবের অ্যাকর্ডিংলি সে কাজ করবে, এটা মানে হচ্ছে এটা। ওকে, অ্যান্টিলোপ মানে হচ্ছে এ ফর্ম অফ ওই হরিণকে বলা হয়। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলা আছে? কোয়েশ্চেন নাম্বার 3 তে বলা আছে যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। আচ্ছা, সিনোনিম করতে বলছে। ইনভেস্টমেন্ট ফ্রড ইজ বিকামিং র্যাম্পেন্ট here with an average of 2 cases per day being registered with the police. তো এটা কি হবে? অপশন নাম্বার এ চেক, কার্ড, অপশন থ্রি। হোয়াইট স্প্রেড না ভেরিফাইড, বলো কি হবে? হোয়াইট স্প্রেড। হোয়াইট স্প্রেড। আচ্ছা, তাহলে হোয়াইট স্প্রেড। আচ্ছা, র্যাম্পেন্ট মানেটা কি আমাকে বলো?
র্যাম্পেন্ট মানে কি Uncontrolled. বলবো? আনকন্ট্রোলড, একদম। অনিয়ন্ত্রিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একদম অনিয়ন্ত্রিত, যেটা হচ্ছে লাগাম ছাড়া বাড়তেই থাকে বাড়তেই থাকে। বাকি তিনটে যেটা দেওয়া আছে, চেকড, চেকড মানে কি দমানো কাউকে, ঠিক আছে, কোনো জিনিসকে কমানো। কার্ব মানেও কি, কার্ব মানেও হচ্ছে কম করা। ভেরি ভেরিফাইড, ভেরিফাইড মানে তো যাচাই করা, তো এটা তো হচ্ছেই না, বরং রাদার এই দুটো হচ্ছে তোমার অ্যান্টোনিম হতে পারতো, মানে কমানো, ঠিক আছে, কার্ব মানে কমানো, মানে আনকন্ট্রোলড যদি বাড়ে সেটাকে ওয়াইড স্প্রেড মানে ছড়িয়ে পড়ছে। আচ্ছা, নেক্সট কি আছে, ইউ উইল নট বি এবল টু গেট দ্য মিউজিক অ্যাওয়ার্ড ড্যাশ ইউ ডু নট প্র্যাকটিস রেগুলারলি। এখানে একটা স্পেস হতো প্র্যাকটিসের পরে, তো তুমি মিউজিক্যাল অ্যাওয়ার্ডটা পাবে না। কি হবে এখানে অপশন নাম্বার? I think unless. আনলেস if হবে, if হবে। if exactly exactly if you do not। Okay. এটা যেহেতু দেখো এটা আনলেস হতো, কিন্তু আনলেস এর পরে আনলেস প্র্যাকটিসিং রেগুলারলি এরকম ভাবে ইউজ হয়ে যেত, যেহেতু এখানে পুরোপুরি একটা ক্লজ ইউজ করছে না, ইফ ইউ ডু নট প্র্যাকটিস রেগুলারলি, এই কারণে এখানে ইফটা আসছে, ঠিক আছে। বা যদিও আনলেস এর সাথেও হয় যে, কিন্তু এখানে তোমার ইফটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। ধরো একটা আনলেস এর যদি আমি সেন্টেন্স বলি যে ইউ উইল নট ইউ উইল নট get your award unless you practice hard, এই সেন্টেন্সটা হবে, কিন্তু কিন্তু এখানে if you do not, unless you do not কথাটা কিন্তু দেবে না, এটা কিন্তু অরিজিনালি মানে লজিকটা হচ্ছে এটা। তোমার তাহলে এইভাবে দিতে হতো, you will not get your award unless you practice hard দিত, বুঝেছো? unless unless you প্র্যাকটিস হার্ড, ঠিক আছে, প্র্যাকটিস হার্ড। এখানে আনলেস কথাটার মধ্যে নেগেটিভ একটা ঢুকে যাচ্ছে, কিন্তু এখানে Okay. দিচ্ছে দেখো আনলেস ইউ ডু নট, মানে দুটো নেগেটিভ হয়ে গেলে পজিটিভ হয়ে যায়, যে মাইনাসে মাইনাসে প্লাস, এখানেও সেম কনসেপ্ট, এই কারণে এখানে আনলেসটা হয়নি। এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া, ঠিক আছে, আমি সবকিছু করে নিয়েছি এক্সেপ্ট হার্ড ওয়ার্ক, ঠিক আছে, আমি সমস্ত কিছু যা যা করার আছে করে নিয়েছি এক্সেপ্ট হার্ড ওয়ার্ক, তাই জন্য আমার কিছু হচ্ছে না, তো এক্সেপ্ট মানে ছাড়া। আর হচ্ছে এক্সক্লুশন টু দ্য আদার্স আর কি, ঠিক আছে। আর ওয়েদার মানে হচ্ছে যদি, ওয়েদার মানে ওই যদি আর কি। আর ইফ মানেও যদি। ওয়েদার আর ইফ দুটো সিনোনিমাস, বাট এখানে হচ্ছে ওয়েদার ইউ ডু নট প্র্যাকটিস রেগুলারলি নয়, ওয়েদার অর নট ইউ ওয়ান্ট টু পারফর্ম জাস্ট টেল মি, ওয়েদার অর নট মানে তুমি করবে না করবে না এইরকম সেন্সে যখন আসবে তখন ওয়েদার হবে। এখানে অপশন নাম্বার 4 উইল বি কারেক্ট আনসার। নেক্সট 5 এ কি আছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। এখানে অ্যান্টোনিম করতে বলেছে, ডোন্ট মেক ফ্রিভোলাস রিমার্ক about article without going through it completely। এখানে go through করা মানে হচ্ছে, এটা একটা ফ্রেজাল ভার্ব, go through মানে হচ্ছে পড়া, রিড, হ্যাঁ, এটা লিখে নেবে, যারা জানো না লিখে নেবে, go through মানে হচ্ছে রিড। তো যদি না গোটাটা পড়েছো তাহলে তুমি কমেন্ট করবে না। তো এটা ডোন্ট মেক ফ্রিভোলাস রিমার্ক, ফ্রিভোলাস মানে হচ্ছে ধরো ওই আর কি, যে হালকা ফুলকা ভাবে নেয় সবকিছু জিনিস, তো এটা কি সিরিয়াস হবে? হবে, সিরিয়াস। Serious. Serious. সিরিয়াস হবে, একদম একদম সিরিয়াস হবে। বাকিগুলো কিন্তু সবই এর সিনোনিম। দেখো সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল মানে কি ডেপথ নেই, ওপর ওপর সবকিছু যা যা করা হচ্ছে বা যা চলছে লোক দেখানি, সুপারফিশিয়াল, ঠিক আছে, আর্টিফিশিয়াল এগুলো। স্যালো, স্যালো মানেও খুব বেশি গভীরতা নেই, সব ওপরে ওপরে, ভাষা ভাষা। স্লাইট মানে তো একদমই একদম স্লাইট মানে একটু কিছুটা, এটা। তো সিরিয়াস, ফ্রিভোলাস মানে হচ্ছে খুবই ওর কি ইয়ার্কি বা ইয়ার্কি বাজি করছে, সিরিয়াস নয় একদম। তো ফ্রিভোলাস তার অপোজিট হবে সিরিয়াস। ওকে, নেক্সট কি আছে, বিকজ হ্যাড put his mobile on the table but he couldn't find it dash somewhere anywhere, আচ্ছা anywhere, wherever and nowhere। তো এখানে anywhere হবে। এখানে একটা ট্রিক আছে, সেই ট্রিকটা হচ্ছে, যদি এখানে দেখো couldn't দেওয়া আছে, এখানে যদি আমাদের কি দেওয়া আছে, এটা নেগেটিভ দেওয়া আছে, নেগেটিভ মানেই হচ্ছে এখানে পজিটিভে যেটা হবে। এনিওয়্যার এর সাথে আর একটা নেগেটিভ হয় কি নোওয়্যার, তাই তো, সে কোথায় রেখেছে সে আর খুঁজে পাচ্ছে না, তাই জন্য বলছে হি কুড নট ফাইন্ড ইট, এখানে নেগেটিভ দিয়েছে, তাহলে উত্তরটা আমাদের পজিটিভ করতে হবে। যদি এখানে দিত যে হি কুড ফাইন্ড ইট, তখন কিন্তু আমাদের আবার নোওয়্যার হয়ে যেত, ঠিক আছে। হি কুড ফাইন্ড ইট, এখানে যদি কুডন্ট এর জায়গায় শুধু যদি কুড কথাটা দিয়ে দিত, হি কুড ফাইন্ড ইট নোওয়্যার, মানে আমি যদি মিনিংটা সেম রাখতে চাইতাম,
ঠিক আছে, বিকজ পুট দ্য মোবাইল অন দ্য টেবিল, ধরো মোবাইলটা রেখে গেছিল, বাট হি কুড ফাইন্ড ইট নোওয়্যার, কোনো জায়গায় পাচ্ছিল না। ট্রিকটা হচ্ছে এটাই, যদি এখানে নেগেটিভ থাকে এখানে পজিটিভ হবে, যদি এখানে পজিটিভ হয় এখানে নেগেটিভ হবে। এবার পজিটিভ নেগেটিভটা মানে কি, এখানে যদি কুডেন্ট দেওয়া থাকে তাহলে ওখানে কি হয়ে যাচ্ছে এনিওয়্যার, এনিওয়্যার হচ্ছে পজিটিভ, ঠিক আছে। কুডেন্ট যদি দেওয়া থাকে আমরা কি করব, এনিওয়্যার করব। এখানে যদি শুধু কুড দেওয়া থাকতো তাহলে আমরা করতাম হচ্ছে নোওয়্যার করতাম, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে এটা, সেটা নোওয়্যার মানে নেগেটিভ, এখানে হচ্ছে তোমার এটা সুপারফ্লুয়াস হয়ে যেত না, এখানে দেখো কুড নট এখানে নেগেটিভ দিয়ে দিয়েছে, তাই জন্য আমরা এখানে আর নোওয়্যার কথাটা ইউজ করব না, আমরা নোওয়্যারেরই পজিটিভ জিনিসটা ইউজ করবো, দ্যাট ইজ এনিওয়্যার। কিন্তু এখানে যদি কুড দেওয়া থাকতো তখন তোমাকে নোওয়্যার ইউজ করতো, মিনিংটা সেম করার জন্য, যে সে কোথাও খুঁজে পাচ্ছে না। ক্লিয়ার হয়েছে? কারোর গন্ডগোল হয়ে গেলে আমাকে বলো, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো এখানে যদি সেম জিনিস বলা আছে, ধরো বিকাশ একটা টেবিলের মধ্যে তার মোবাইলটা রেখেছে, ঠিক আছে, এবার বলছে যে সে কোথাও খুঁজে পাচ্ছে না, তাহলে আমাকে দুভাবে কোয়েশ্চেন দিতে পারে, যেমন ভাবে আমাদের এখানে দিয়েছে যে কুডন্ট ফাইন্ড ইট, সে আর কোনো জায়গায় খুঁজে পাচ্ছে না, তাই তো, এখানে একবার নেগেটিভ বলে দিয়েছে, তাহলে আমরা এখানে উত্তরটায় দাগ দেবো হচ্ছে এনিওয়্যার, যে সে আর কোথাও খুঁজে পাচ্ছে না। এনিওয়্যার, দেখো নো নেই এখানে না, এনিওয়্যার এর অপোজিট কি, কোনো একটা জায়গা খুঁজে পাচ্ছে না, আর নোওয়্যার, এই দুটোর মানে কিন্তু একই জিনিস, ঠিক আছে, কোথাও খুঁজে পাচ্ছে না আর কোনো জায়গায় খুঁজে পাচ্ছে না, দুটো মিনিংটা কিন্তু একই, এনিওয়্যার আর নোওয়্যার। জাস্ট এখানে নেগেটিভ বসিয়েছি আমরা, তার মানে এখানে আমাদের তখন হি কুড ফাইন্ড ইট নোওয়্যার উত্তর করতে হতো। এবং এই দুই ফরম্যাটেই কিন্তু কোয়েশ্চেনটা আসে, সেম মিনিং, জাস্ট কালারের আর ডিজাইনের চেঞ্জ করে তোমাদের কোয়েশ্চেনটা দেবে। ক্লিয়ার হয়েছে এবার? হ্যাঁ ম্যাম। ওকে ওকে, নেক্সট আমরা চলে যাই নেক্সটে, তারপর 7 নাম্বার কোয়েশ্চেন। 7 নাম্বার, তো এইটা হলো তোমার আনসারটা হয়েছিল, আগেরটা কি জানো, এনিওয়্যার হয়েছিল। আচ্ছা, ইউ নিড টু ড্যাশ ফর কোয়ালিটি কন্ট্রোল, দ্য মার্কেটিং হেড টোল্ড দ্য ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট, যে তোমাকে কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, ঠিক আছে, তো তার জন্য ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টের যে হেড তাকে বলেছিল। তো এখানে কি, টু গো ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, রক দ্য বোট, রেজ দ্য বার্ড, না বি ওভার দ্য মুন, বলো, এটা একটা ইডিয়াম আছে। Raise the bar. Raise the bird. একদম একদম একদম, রেজ দ্য বার, রেজ দ্য বার মানে কি, অপশন সি রাইট আনসার। রেজ দ্য বার মানে হচ্ছে আরো হাই স্ট্যান্ডার্ড করা, একদম হাই স্ট্যান্ডার্ড করা, ঠিকই, ঠিক আছে, হাই স্ট্যান্ডার্ড করা। আচ্ছা, বাকিগুলোর মানেগুলো আমরা দেখে নিই। গো ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে হচ্ছে ব্যাক টু দ্য ইনিশিয়াল স্টেজ, মানে একদম প্রথম স্টেজে চলে যাওয়া উইথাউট এনি ইমপ্রুভমেন্ট। তাহলে আমরা কি লিখবো না, প্রথম স্টেজে চলে যাওয়া কোন রকম ইমপ্রুভমেন্ট ছাড়া, গো ব্যাক টু স্কোয়ার ওয়ান, একদম একদম প্রথমবারে ফিরে গেছে, ঠিক আছে, উইথাউট এনি ইমপ্রুভমেন্ট, প্রথমে যা আরম্ভ করেছিল সেখানে। রক দ্য বোট, রক দ্য বোট, আচ্ছা তার আগে এটা বলে নি, এটা আমাদের চেনা চেনা। বি ওভার দ্য মুন মানে কি, ও খুব একদম, সে বলে না একদম সেই সাতভি আসমান পে উড়া হ্যাঁ কিছু একটা হয়েছে বলে, তো ওই জিনিসটা মানে একদম খুব ব্লিস, ব্লিস এর সব থেকে ভালো ওয়ার্ড হচ্ছে ব্লিস। একটা হচ্ছে আনন্দ করা, তুমি খুব আনন্দ করেছো, মানে তুমি খুব সন্তুষ্ট, ইউ আর স্যাটিসফাইড, বাট ব্লিস ইজ সামথিং যেটা স্বর্গীয় সুখ যাকে বলা হয়, সেটাকে ব্লিস বলা হয়। তো এই ওভার দ্য মুন মানে হচ্ছে তুমি এত হ্যাপি যে ইউ আর ওভারওয়েলড, ঠিক আছে, একটা ওয়ার্ড আমি ইউজ করলাম সেটা হচ্ছে ওভারওয়েলড, OVERWHELMED, ঠিক আছে। ওভারওয়েলড মানেও হচ্ছে যখন তুমি বলবে যে হ্যাঁ তুমি খুব হ্যাপি, তখন তুমি এই কথাটা বলতে পারো যে আই এম ওভারওয়েলড, এগুলো খুব সুন্দর লাগে শুনতে, ঠিক আছে। তো এটা, আর রক দ্য বোর্ড মানে হচ্ছে কাউকে তুমি হার্ট করে দিয়েছো, ঠিক আছে, তুমি কাউকে আপসেট করে দিয়েছো, ঠিক আছে, মানে তুমি তার একটা নেগেটিভ জায়গায় তুমি আঘাত করে ফেলেছো, মানে তাকে হার্ট করে দিয়েছো, এইটা কিছু একটা কিছু একটা বলে তুমি তাকে কাউকে আপসেট করে দিয়েছো, এটা হচ্ছে মানে রক দ্য বোট মানে হচ্ছে আপসেট, আপসেট সামওয়ান বাই স্পিকিং সামথিং। ওকে, তো এই তিনটে। নাও কোয়েশ্চেন নাম্বার 8 কি আছে, দ্য হায়ারিং ম্যানেজার হ্যাজ অলরেডি অফার্ড ইউ দ্য জব, তো যে হায়ার করছে ম্যানেজার সে তোমাকে অলরেডি জব অফার করে দিয়েছে, নাও ড্যাশ টু অ্যাকসেপ্ট অর ডিক্লাইন দ্য অফার, ঠিক আছে। এখন কি বলো এখানে, দ্য পেনি অফ ইউর থটস, পুল ইউর লেগ, get your act together, and the ball is in your court. The ball is in The ball is in your court. একদম একদম, অপশন নাম্বার 4 will be correct answer, যে এখন তোমার কোর্টে বল চলে গেছে, মানে এভরিথিং ডিপেন্ডস take upon the your own wish. You take the হ্যাঁ, responsibility. possibility.
ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি এবং তোমার উপরে নির্ভর করছে, ইউ ডিসাইড ওয়েদার ইউ অ্যাকসেপ্ট অর রিজেক্ট দ্য প্রপোজাল। এই জিনিসটা বল ইজ ইন ইউর কোর্ট মানে। হ্যাঁ, আর পুল ইউর লেগ মানে আমরা জানি টাং খিচাই। পুল ইউর লেগ মানে কি, ওই যে সেই কারোর পিছনে লাগা, টাং খিচাই করা, সেটাকে বলা হয় আমাদের পুল ইউর লেগ। গেট ইউর অ্যাক্ট টুগেদার, গেট ইউর অ্যাক্ট টুগেদার মানে হচ্ছে টু বিকাম, কি বলবো, টু বিকাম মোর অর্গানাইজড, এফিশিয়েন্ট, এই জিনিসগুলো মানে তুমি আরো বেশি গুছনি হয়ে যাচ্ছ, মানে গুছনি ইন দ্য সেন্স ঘর গুছানোর কথা বলছে না, মানে ইউ আর মানে ওভারঅল হয়ে যাচ্ছে যে মোর এফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, বিকাম মোর অর্গানাইজড ইন ইউর ওয়ার্ক, এটাকে বলা হয় গেট ইউর অ্যাক্ট টুগেদার। Constructive. কনস্ট্রাকটিভ, হ্যাঁ এক্স্যাক্টলি, এই ওয়ার্ডটাও হবে কনস্ট্রাকটিভ, ইউ আর গেটিং মোর কনস্ট্রাকটিভ হবে। পেনি অফ ইউর থটস মানে হচ্ছে তুমি কি, কোনটা পেনি ফর ইওর থটস, কনস্ট্রাকটিভটা ওটা কোনটা? নয়, এটা না না না, এটা যেটা দাগ দিলাম আচ্ছা মানে গঠন। কনস্ট্রাকটিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনস্ট্রাকটিভ বা তুমি অর্গানাইজড লিখতে পারো। অর্গানাইজড যে হচ্ছে সব খুব মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কাজ করে না, খুব গুছিয়ে কাজ করে। সেটা শুধু ঘরের অর্থে বলছি না, ওভারঅল একটা অফিস চলে সব থেকে বেশি বা বিজনেস চলে, অর্গানাইজড ওয়েতে না করলে হবে না। এই জিনিসটাকে বলছে গেট ইউর অ্যাক্ট টুগেদার। উই শুড অ্যাকচুয়ালি লার্ন টু গেট আওয়ার অ্যাক্ট টুগেদার, মানে আমাদের সবাই নিজেদের সমস্ত কাজকে কনস্ট্রাকটিভ ওয়েতে করা উচিত বা অর্গানাইজড ওয়েতে করা উচিত। আচ্ছা, আ পেনি অফ ইউর থটস মানে তোমার মনে কি চলছে বলো, হোয়াটস অন ইউর মাইন্ড, তোমার মানে ঝেড়ে কাশো, বাংলায় যাকে বলে ঝেড়ে কাশো। আপনি গিভ মি আ পেনি অফ ইউর থটস, তুমি কি ভাবছো সেটা আমাকে একটু দাও, ঠিক আছে, এই জিনিসটা। তো এখানে হচ্ছে তোমার অপশন নাম্বার 4 উইল বি কারেক্ট আনসার, দ্য বল ইজ ইন ইউর ওন কোর্ট। আচ্ছা, নেক্সট কি আছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। রিপালসিভ, রিপালসিভ এর সিনোনিম বলেছে ইউনিফর্ম, অ্যাট্রাক্টিভ, রিলায়েবল, ডিসগাস্টিং। বলো Disgusting. সিনোনিম হবে। ডিসগাস্টিং। হ্যাঁ, ডিসগাস্টিং একদম। রিপালস, রিপালস কথাটার মানে হচ্ছে, এটা রিপালসিভ কথাটা এসেছে হচ্ছে রিপালস থেকে। রিপালস Offensive. কথাটা মানেই হচ্ছে খুব অফেন্সিভ, ঘৃণ্য, মানে হেটফুল, এই জিনিসটা, ঠিক আছে। রিপালস মানে তোমার মনে এত আমাকে নিয়ে এত তিক্ততা কেন, এই জিনিসটাকে বলা হয় রিপালস, ঠিক আছে। ইউনিফর্ম মানে হচ্ছে একই রকমের ইউনিফর্ম যেটা আমরা স্কুলে পড়ি, ওটা মানে ম্যাম ভয়েস কেটে যাচ্ছে ম্যাম কথা শোনা যাচ্ছে না। ওগুলো কেটে কেটে আসছে, এবং দেখা ছবিও যাচ্ছে না। দেখা যাচ্ছে না, হ্যাঁ, ছবিও দেখা স্ক্রিন দেখা যাচ্ছে না। যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, চলে এসেছে। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, হার্দিক পান্ডিয়া হিট 4-4 and scored 72 runs in the match. হার্দিক পান্ডিয়া পরপর 4টে 4 মেরেছে, 72 রানস করেছে, Consecutive. ঠিক আছে। তো এটা Consecutive. ম্যাম কনজিকিউটিভ। একদম, আমার মনে হয় না এটার কোনো এক্সপ্লানেশন দরকার আছে। কনজিকিউটিভ মানে পরপর, হ্যাঁ। অনগোয়িং মানে হচ্ছে যেটা চলছে, ফর এক্সাম্পল এই মুহূর্তে আবার অনগোয়িং ক্লাস। কনজিকিউটিভ মানে একটানাও তো হতে পারে ম্যাডাম, কনজিকিউটিভ একটানা। কনজিকুয়েন্ট না, ওটা কন্টিনিউয়াস। তুমি যদি একটানার কথা বলো সেটা হচ্ছে কন্টিনিউয়াস। কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর, মানে ইভেন্টস, পরপর ইভেন্টস। এই যে 1 2 3 4,
5 এইগুলো হচ্ছে কনসিকিউটিভ। বাট কন্টিনিউয়াস তুমি যেটা বলছো একটা না, তাহলে একই চলবে, বুঝতে পেরেছো? ঠিক আছে। কন্টিনিউয়াস আর কনসিকিউটিভ কিন্তু দুটো আলাদা। কনসিকিউটিভ হুম। মানে হচ্ছে ও পর পর 4টে 4 মেরেছে, ওটাকে আমরা এমনি সিনোনিমাসলি বলি যে কন্টিনিউয়াস 4 মারছে কন্টিনিউয়াস, কিন্তু না, ওটা কনসিকিউটিভ 4 মারছে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কি আছে? অনগোয়িং মানে হচ্ছে যেটা এখন এই মুহূর্তে চলছে, যেমন অনগোয়িং ক্লাস ইজ গোয়িং অন, এটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে একদম স্থির বা নির্দিষ্ট, ঠিক আছে? আর কন্টিনিউয়াস মানে বললাম। নেক্সট কি One আছে? after another. One after the other. another, একদম এইটা হচ্ছে কনসিকিউটিভ এর এক্সাক্ট সিনোনিম, ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা। নেক্সট কি আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। কল দ্য সর্টস। কল দ্য সর্টস এর সব থেকে এটা ইডিয়াম মিনিং বলেছে। টু বি ইন আ পাওয়ারলেস পজিশন দ্যাট ফলোজ অর্ডার, যে শুধুমাত্র একটা পাওয়ারলেস পজিশনে থাকে, অর্ডার ফলো করে। টু অপশন বি 3 টা হবে অপশন 3 to be in a position to make decision that টু মেক influences a ডিসিশনস দ্যাট situation. ইনফ্লুয়েন্সিং option three. সিচুয়েশন। অপশন 3 ঠিক। কল দ্য শর্টস মানে হচ্ছে নিজে এমন একটা পজিশন সরি নিজে এমন একটা পজিশনে থাকা, যেই পজিশনে থেকে তুমি যে কোনো ডিসিশন বা যে কোনো সিচুয়েশনকে নিজের ফেভারে ইনফ্লুয়েন্স করে নিতে পারো, ঠিক আছে? তো এটাকে বলা হয় টু কল দ্য শর্টস। তো এখানে একদম ঠিক, এখানে অপশন নাম্বার 3 will be correct answer. নেক্সট কি আছে? question number 12 কি? select the most appropriate option that can substitute the underlined segment in the following sentence. তো এই যে অংশটা যেটা দেওয়া আছে তার সাবস্টিটিউশন একটা করতে হবে। সেটা কি? the selling, purchasing and using an illegally copied product, মানে বিক্রি করা অথবা কেনা, পারচেস মানে কেনা, অ্যান্ড ইউজ করা, এই তিনটে জিনিসই একটা ইলিগালি কপিড, যেটা হচ্ছে লিগালি কপি করা নয়, কাউকে না বলে সে ইলিগালি কপি করে নিয়েছে, এটা হচ্ছে একটা Pirated. ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ, এখানে অপশন দেওয়া ছিল আউটলড, পাইরেটেড, ক্রুক অর হচ্ছে অবসলিট। এটা অবশ্যই হ্যাঁ পাইরেটেড ম্যাম, কপি, এটা সব থেকে বেশি পাইরেটেড, এটা সব থেকে বেশি ফিল্মে চলে। হ্যাঁ, ওটা Yes, মানে ma'am. কিছু একদম মানে ওই ফিল্ম কিছু সবে সবে 1 সপ্তাহ হয়নি, সঙ্গে সঙ্গে পাইরেটেড কপি এসে গেছে, তো এটা হ্যাঁ, বলে পাইরেটেড সিডি। হ্যাঁ পাইরেটেড একদম। তো আউটলড মানে কি? যেটা হচ্ছে ইলিগাল, ঠিক আছে, ল বহির্ভূত, ওটাকে বলছে আউটলড। ক্রুকড মানে কি? বাঁকা, মানে হচ্ছে সোজা ভাবে নয়, কিছু একটা 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 অসৎ উপায় বা বাঁকা উপায় বলতে পারো। আর অবসলিট মানে হচ্ছে যেটা আউটডেটেড হয়ে গেছে, যেটা এখন আর চলে না, মানে আগেকার দিনে চলতো বাট এখন আর চলে না। এখন তো আধার কার্ড দরকার, ইভেন কেউ যদি মারাও যায় সেখানেও আধার কার্ড দরকার তার ক্রিমেশন হওয়ার জন্য। তো আধার কার্ড মানে ওই ওই সমস্ত কিছু কার্ড লাগে না, কোনো জিনিস লাগে না, কোনো অফিসিয়াল ডকুমেন্টস ঠিকঠাক না রাখলেও চলে যায়। এই জিনিসটা, এই কনসেপ্টটা এখন অবসলিট হয়ে গেছে, যেটা আগেকার দিনে ভুলভাল রেখে দিলেও সব ঠিক আছে। তো এই ব্যাপার। Throughout my career as a journalist, I covered many important stories and interviewed numerous individuals which allow me to share important information and insights with my readers. তো এখানে এরার করতে বলেছে, তো এটার মানেটা কি? না, থ্রুআউট মানে কি? সারা, মানে পুরো সারা কেরিয়ার ধরে, আমার থ্রুআউট মাই কেরিয়ার, আমার গোটা কেরিয়ার ধরে জার্নালিস্টে, যতদিন আমি জার্নালিজম করছি, আই কভার্ড মেনি ইম্পর্টেন্ট স্টোরি, আমি অনেক গল্প কভার করেছি, অ্যান্ড ইন্টারভিউ করেছি নিউমারাস, মানে হচ্ছে অনেক, অসংখ্য, ঠিক আছে, যাকে গোনা যায় না, নিউমারাস ইন্ডিভিজুয়ালস, অনেক মানুষদেরকে, হুইচ অ্যালাউ মি, যেটা আমাকে অ্যালাউ করেছে, টু শেয়ার ইম্পর্টেন্ট ইনফরমেশন, যাতে আমি ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি শেয়ার করতে পারি, আমি দিতে পারি, বলতে পারি, অ্যান্ড ইনসাইট, এবং অন্তর্দৃষ্টি দিতে পারি। মানে ইনসাইট মানে কি? কোনো একটা অন্তর্দৃষ্টিতে একটা ফিলোসফিক্যাল কথা বা গভীর কিছু ইম্প্যাক্টফুল কোনো কথা, যাতে রিডারদেরকে আমি তুলে ধরতে পারি। তো এখানে এরার খুব সুন্দর একটা সেট দিয়েছে, এটা মানে এটা কোয়েশ্চেনটা খুব সুন্দর, বলো, এটা বিউটিফুল এবং সুইট, খুব সুন্দর আর কি কোয়েশ্চেনটা। বলো এটা এরার কি আছে? ওয়ান হুম, ওয়ান বলো, কোনখান বলো, কোন জায়গাটা এরার বলো। ইন্টারভিউ নিউমারাস ইন্ডিভিজুয়ালটা। আচ্ছা, ইন্টারভিউড নিউমেরাস ইন্ডিভিজুয়াল, এখানে কি সমস্যা আছে? নিউমারাস ইন্ডিভিজুয়াল মানে মানে আলাদা আলাদা করে বলো, অসংখ্য আলাদা আলাদা করে। হ্যাঁ, তো আমি এখানে বলতে পারি না কথাটা, যে মেনি বয়েজ,
আমি তো বলতেই পারি ম্যাম ঠিক এই মেনিরই তো অ্যালাউ হ্যাঁ allow এ কি ভুল আছে ইডি হবে কি? কি ভুল হ্যাঁ কেন হবে ওই কভার্ড যে কেন পাস্ট হবে টেন্সে ওটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হ্যাঁ এখানে দেখো এখানে সেন্টেন্সটা দিয়েছে দেখো কভার্ড এখানে ভার্ব আছে পাস্ট টেন্সে বাট এখানে যখন ভার্বটা দিচ্ছে এখানে প্রেজেন্ট টেন্সে দিচ্ছে ভেরি গুড এটা হচ্ছে এটাই হবে ঠিক আছে নিউমারাস ইন্ডিভিজুয়াল Allow. হুইচ অ্যালাউ মি হবে অ্যালাউ মি একদম ঠিক ধরেছো ঠিক আছে আচ্ছা নেক্সটে চলে যাই Ma'am, আমরা হরিশ ম্যাম হুম 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 ম্যাম বলছি মানে অ্যালাউড এর সাথে ডি যোগ হবে, অ্যালাউড মি হবে বললেন তো? ইডি অ্যালাউ ইডি 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 হবে আচ্ছা, ইডি ইডি। আচ্ছা, হ্যাঁ ALLO ম্যাম এটা ডব্লিউ ইডি অ্যালাউ এটা টেন্সের কনসেপ্ট তাই তো? হ্যাঁ হ্যাঁ এগুলোকে বলা হয় কনজুগেশন অফ দ্য ভার্ব ঠিক আছে এই যে পাস্ট প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল আমরা যখন পড়ি এটাকে কনজুগেশন বলা হয় কনজুগেশন মানে হচ্ছে কোনটা কার সাথে যায় আর কি মানে কনজুগেশন মানে জোর আর কি বলতে পারো জোর মানে এই ভার্বটার বাকি জোরটা কোথায় জড়ি জড়ি বা জোর এই জিনিসটাকে ম্যাম বলা এটা হয় কি কনজুগেশন টেন্সের ক্লাসে কি জায়গাটা ক্লিয়ার হবে না আমাকে না না কনজুগেশন না ভার্ব না আলাদা করে পড়ে না নিতে হবে? পড়তে হবে এটা মুখস্থর পার্টে আসে হ্যাঁ এটা বোঝার পার্টে আসে না যেমন আমি তোমাকে এখন যদি বলি যে ধরো সবকিছু তো ইডির সাথে হয় না এগুলোকে আবার রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব বলা হয় ধরো কিছু কিছু ভার্ব আছে ধরো আমরা যদি দেখি যে প্লে ভার্বটা আমরা জানি প্লেড ঠিক আছে হ্যাঁ, এইগুলোকে যেগুলোর ইডি শেষে যোগ হয় তা সেগুলোকে বলা হয় আমাদের রেগুলার ভার্ব ঠিক আছে সেগুলোকে বলা হয় রেগুলার ভার্ব বাট এট দ্য সেম টাইম তুমি ধরো গো যদি ভার্বটাকে নাও গো এর সাথে তো আমার ইডি যোগ হচ্ছে না আমাদের হয়ে যাচ্ছে গো না, ওয়েন্ট গান go, এবার এগুলো গান, হচ্ছে হ্যাঁ। পুরোপুরি ইললজিক্যাল এটা কেন হচ্ছে এটার কোনো রকম কথা নেই এটার কোনো এক্সপ্লানেশন নেই সিমিলারলি কিছু কিছু ওয়ার্ড আছে এগুলোকে বলা হয় ইরেগুলার ভার্ব যেগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যায় ধরো এগুলো তো সোজা কিন্তু সমস্যা হয়ে যাবে এই জায়গাতে বেন্ডের হচ্ছে বেন্ড ঠিক আছে বেন্ড এই জিনিসগুলো একটু সমস্যা হয়ে যায় ঠিক আছে বেন্ড এবার ধরো তোমাকে এরকম দিয়ে দেবে বলছি ম্যাডাম এটা অ্যাকচুয়ালি এইখানে সেন্টেন্সটা দেওয়া আছে থ্রু আউট মাই কেরিয়ার অ্যাজ এ জার্নালিস্ট আই কভার্ড মাই ইম্পর্টেন্ট সিরিজ এন্ড interviewed numerous individuals which allow me to share important information and insights with my readers এখানে বলছে ফাইন্ড আউট এরর তার মানে এই যে টপিকটা দিয়েছে এর মধ্যে থেকে এররটা ফাইন্ড আউট করতে বলেছে তাই তো হ্যাঁ একদম তাহলে এই যে নিচে 1 2 3 4 যে দেওয়া আছে এইগুলো থেকে কিভাবে কি বুঝলাম ব্যাপারটা আমি বুঝতে পারলাম না ঠিক এইটা তো অপশন দেওয়া হয়েছে এটা অপশন দেওয়া আছে যে কোন পার্টটাতে ভুল আছে ওই গোটা সেন্টেন্সটাকে কোন পার্টে ভুল দেওয়া আছে সেটা দেওয়া আছে এটা অপশন লেখা আছে এই যে এই পার্টটা ইম্পর্টেন্ট এইখান থেকে তোমার এই পার্টটাকে দিয়েছে যে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন এন্ড ইনসাইটস উইথ মাই ক্যারেক্টার সরি এটা নয় এটা কোথায় ছিল জানো নিউমারাস এখানে ইন্টারভিউড এই দেখো এই পার্টটা তোমাকে প্রথমে দিয়েছে এই পার্টটা তোমাকে অপশন নাম্বার 1 এ দিয়েছে তারপরে আই কভার্ড মেনি ইম্পর্টেন্ট মানে তোমাকে 1 2 3 4 পুরো সাজিয়ে দেয়নি বুঝতে পেরেছো এই কিছুই না ওটাকে জাস্ট হ্যাঁ ম্যাডাম তাহলে ওইখানে 1 নম্বর পয়েন্টটাকে যে এইটা আমার এরর আছে তাই তো 1 নম্বর পয়েন্টে এরর আছে এই অপশনে তাহলে এটা কেন এরর আছে বললাম যেহেতু এই মানে টপিকটা দেওয়া আছে পাস্ট টেন্সে এখানে অ্যালাউ আছে সেই জন্য এটা এলাও মানে এটা এরর ধরলাম তো বাকিগুলো তো কভার্ড আছে কিন্তু থ্রু আউট মাই ক্যারিয়ার অ্যাজ এ জার্নালিস্ট ওইটা কি সেন্টেন্স কমপ্লিট নেই বলে মানে এইটা কেন হলো না ওটা বিকজ এটা হচ্ছে তোমার দেখো আমাদের এটা আমরা ক্লজ পড়ছি এটা এই সেন্টেন্সটা দিয়ে আমরা এক্সেলেন্টলি একটা ক্লজের একটা মানে ভালো এক্সাম্পল পেতে পারি ধরো এত বড় সেন্টেন্স এটা কটা সেন্টেন্স একটা সেন্টেন্স তো এর মধ্যে কটা ক্লজ আছে আমরা কি করে খুঁজবো দেখো ক্লজ মানে আমি বলেছিলাম ভার্ব যতগুলো থাকবে ঠিক ততগুলো ক্লজ থাকবে এখানে তুমি পড়ো দেখবে ভার্ব পাবে এখানে কভার্ড একটা ভার্ব আছে অ্যান্ড এখানে ইন্টারভিউড একটা ভার্ব আছে আর এখানে আছে কি অ্যালাউ একটা ভার্ব আছে which allow মানে এটা তোমার ম্যাম ভয়েস কেটে গেছে আরেকবার একটু রিপিট বলছে ম্যাম ভয়েসটা ভয়েস কেটে যাচ্ছে হ্যাঁ একবার একটু রিপিট করুন মানে লাস্টের জায়গাটা এটা বলতে বললাম আচ্ছা এটা হচ্ছে গোটাটা হচ্ছে একটা সেন্টেন্স ঠিক আছে এটা গোটাটা একটা সেন্টেন্স বিকজ এখানে একদম বাক্যের শেষে ফুল স্টপ আছে এবার আমরা যদি খুঁজে বার করি যে এখানে সেন্টেন্সের মধ্যে কটা
তোমার ইয়ে আছে মানে কটা ক্লজ আছে, তাহলে আমাকে খুঁজতে হবে যে বাক্যে ভার্ব কটা আছে। এবার সেদিক থেকে দেখতে গেলে দেখো এখানে একটা ভার্ব আছে, থ্রু আউট মাই কেরিয়ার অ্যাজ এ জার্নালিস্ট আই কভার্ড, এইটা হচ্ছে এক নাম্বার ভার্ব। মেনি ইম্পর্টেন্ট স্টোরিজ এটা নয়, ইন্টারভিউড একটা ভার্ব। তারপরে নিউমারাস ইন্ডিভিজুয়াল হুইচ অ্যালাউ মি, এই যে অ্যালাউ আর একটা ভার্ব। আর এইটা কিন্তু তোমার ওই যে ফাইনাইট ভার্ব নয়, এটা নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ছে। তো টু শেয়ার, ওই টু এর সাথে ওটা মানে টু এর সাথে এখানে তোমার পাস্ট টেন্স তো বসাতে পারবে না, এটা সবসময় প্রেজেন্ট টেন্স হবে, তাই জন্য এটাকে ইনফিনিটিভ বলা হয়, এটাকে নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে। আমরা জাস্ট পড়ছি যে কোন ভার্ব গুলো হবে। এবার তুমি দেখো দুখানা এখানে দিয়ে দিয়েছে, দুখানা এখানে পাস্ট টেন্সে ভার্বটা দিয়ে দিয়েছে। এবার এটা হচ্ছে তিনটে ক্লজ আছে, তাহলে একটা ক্লজে আমি কেন এখানে শুধুমাত্র প্রেজেন্ট টেন্সটা করব, আমাকে তো পাস্ট টেন্স করতে হবে। বাকি তো আমার এখানে সেন্টেন্সটাতে তো কোনো ভুল নেই। আর এখানে আমি যদি ক্লজ ভাগ করে দেখো, থ্রু আউট মাই কেরিয়ার অ্যাজ এ জার্নালিস্ট I covered many important stories, interviewed numerous individuals which allow me to share important information. এখানে প্রিন্সিপাল ক্লজ হবে কোনটা বলো তো? প্রিন্সিপাল ক্লজ হবে এইটা, এই যে I covered many important stories and interviewed numerous individuals, এইটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ হয়ে যাচ্ছে। তারপরে দেখো which allow me to share, এইটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে। ভেরি ক্রিটিক্যাল সেন্টেন্স এটা, কিন্তু ভেরি ক্রিটিক্যাল সেন্টেন্স। ম্যাম বুঝতে এই কারণে প্রথম অংশটা ভুল হচ্ছে না। হ্যাঁ ম্যাম হ্যাঁ বলো। হ্যাঁ বলছি কনজুগেশন আর ভার্ব যেগুলো বললেন ওখান থেকে কিছু ইম্পর্টেন্ট কি কিছু আপনি দিতে পারবেন, মানে কোনগুলো একটু করলে অনেক অনেক আছে তো তাই বলছিলাম। তাহলে আমি একটা লিস্ট পাঠিয়ে দিতে পারি, একটা পিডিএফ পাঠিয়ে দিতে হ্যাঁ পারি। হ্যাঁ হ্যাঁ ওইটাই বলছি। ঠিক আছে ম্যাম ঠিক আরেকটা আছে, কথা আমি বলবো পাঠিয়ে যে এই যেটা জিনিসটা বললেন ব্যাপারটা বুঝলাম, কিন্তু ওই যে টেন্সের কনসেপ্ট বললেন না যে এই যে টু শেয়ার, এটা নন ফাইনাইট ভার্ব বললেন, ওটা আজকে করাবো, আজকে করাবো। আচ্ছা আর যে টেন্স করাবো বাকি যে টেন্সের ব্যাপারটা বলছেন ওটা টেন্সের ক্লাসে তখন বুঝতে পারবো, হ্যাঁ তখন হ্যাঁ একটু হ্যাঁ মাথার উপর দিয়ে গেল কিছু জিনিস তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ 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 ঠিক বুঝতে আছে। পারছি। আজকে ক্লজ নন ফাইনাইট আর ফাইনাইট ভার্বটা পড়বো। ফাইনাইট ভার্বটা আমরা পড়েছি অলরেডি, আজকে আরেকবার লিংক করিয়ে দেবো, তাহলে এই সেন্টেন্সটাতে ভালো করে স্ট্রাকচারটা বুঝতে পারবে। আর এটা একটু খুব রিলেটিভ ক্রিটিক্যাল ক্লজটা সেন্টেন্স একটু দেওয়া বলে আছে। দেবেন ম্যাম। হ্যাঁ 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 বলে দেবো। ঠিক আছে, এটা তাহলে আমাদের অপশন নাম্বার 1টা আমাদের আনসার হয়েছে। 14 নাম্বারটা দেখি চলো। হরিশ says that his sister loves to play harmonium, এটা কোনটাতে এরর আছে? হারমোনিয়াম, কেন? ল্যাক অফ আর্টিকেল, দা হারমোনিয়াম হতো। একদম সবসময় এখানে যখনই আমাদের কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকবে তার আগে আমাদের দা বসাতে হয়, মানে আর্টিকেল হোক বা এটা নয়, মানে মূলত আমাদের দাই বসায়। বিকজ যে কোনো কেউ ধরো, যদি আমি ধরো গিটার বাজাই, তাহলে আই প্লে দ্য গিটার, আই প্লে এ গিটার নয়। আমি যদি গিটার বাজানোটা জানি, আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমি সব রকমের জিনিসই বাজাতে পারবো না, আমার কাছে শুধু যে কোনো গিটার দিলে আমি বাজাতে পারবো। তো ওই কারণে এখানে দা হারমোনিয়াম বলা হয়। ওকে, বা দা মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে হচ্ছে আমাদের কি আর্টিকেল বসে, সেটা হচ্ছে আমাদের দা আর্টিকেল বসে। তো ভেরি গুড। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, সেল লাইক হট কেকস, এই মানে এর ইডিয়ামটার মানেটা কি? কুইক সেল আউট, কুইক সেল আউট, একদম কুইক সেল আউট বা সেল ভেরি ফাস্ট। সেল ভেরি ফাস্ট, একদম ঠিক। খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেলে বলে যে সেল লাইক হট কেক। চলো, উইথ দিস উই হ্যাভ এন্ড আপ উইথ আওয়ার প্র্যাকটিস সেট। এবার আমরা জয়েনিংটা একদম কুইক রিক্যাপ নিয়ে আমরা আজকে নেক্সটটাতে ম্যাম চলে একটু যাব। তো দেরিতে আমি জয়েন করেছি, প্রথমের গুলো আমি কিন্তু মিস করে গেছি। প্রথমের কোশ্চেন গুলো একটু রেকর্ডেড ভিডিও তো পেয়ে যাবো বলুন। হ্যাঁ পেয়ে যাবে, প্রথমে এগুলো পেয়ে যাবে। আচ্ছা, জয়েনিং এ আমরা ম্যাম বলছি যে ওই 14ই মে মানে লাস্ট ক্লাসে একটা হোমওয়ার্ক ছিল, ওটা কি হয়ে গেছে? মানে ওটা হোমওয়ার্ক অন ক্লজ ছিল। আচ্ছা, ওটার আনসারটা লাস্টে দেওয়া ছিল না? আনসার দেওয়া আছে, ভোকাব আছে না, অ্যানসার দেওয়া আছে। ও আমি তাহলে খেয়াল করিনি, আমি তাহলে ক্লাসে শেষ দিয়ে দিচ্ছি তোমাদের। ম্যাম ওটা একটু আলোচনা করে দেবেন না? ওটা কিছু সমস্যা হয়েছে ওটাতে, আসলে আমার খেয়াল ছিল না, আমি এটা ইনক্লুড করিনি আজকে, এটাই জাস্ট সমস্যা হয়ে গেছে। কটা আছে? 5টা। আচ্ছা ঠিক আছে আমি মনে করি দেবো। ঠিক আছে, ওকে। আজকে আমরা এটা রিভিশন করিয়ে নিই, তারপরে আমরা আজকে নতুন যে টপিকটা করা সেটা আমরা করি। চলবে। আচ্ছা, আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, বিকজ আমরা জয়েনিংটা সবটা আরেকবার রিক্যাপ করে আমরা শেষ করছি। ঠিক আছে, চলো।
তো আমরা কি কি শিখেছিলাম আগের দিন? আমরা শিখেছিলাম যে হোয়াট ইজ আ সেন্টেন্স, ঠিক আছে? আমরা সেন্টেন্সে কি দেখেছিলাম যে সেন্টেন্স হচ্ছে একটা ফুল মিনিংফুল ইউনিট, ঠিক আছে, যেটার মধ্যে আমাদের ফুল মিনিং পাওয়া যায়, এর মধ্যে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে, ঠিক আছে। এবং আমি এক্সাম্পলটা আমি আবার বলছি, ধরো আমি বললাম যে আই হ্যাভ উইংস, এই সেন্টেন্সটা কিন্তু সাবজেক্টও আছে, সেন্টেন্সটার মধ্যে ভার্বও আছে, বাট স্টিল এটা কিন্তু সেন্টেন্সের মধ্যে কনসিডার করা হবে না, বিকজ ইট ইজ নট মিনিংফুল, ঠিক আছে। এটা হচ্ছে সেন্টেন্স গেল। তো সেন্টেন্সের মধ্যে একটা ক্লজও থাকতে পারে, অনেকগুলো ক্লজ থাকতে পারে। তো এবার ক্লজের ডেফিনেশন আমরা কি পড়েছিলাম, যে ক্লজ হচ্ছে স্মলেস্ট মিনিংফুল ইউনিট, এর মধ্যে শুধুমাত্র একটাই ভার্ব আছে আর হচ্ছে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে। মানে কি বলেছিলাম যে ক্লজ আমরা কিভাবে খুঁজবো, যে বাক্যে ক্লজ কটা থাকে, একটা সেন্টেন্সে যতগুলো ভার্ব থাকে ঠিক ততগুলোই সেন্টেন্স থাকে। যদি ফর এক্সাম্পল আমরা এই এক্সাম্পলটা নিই, দেখো এখানে হচ্ছে ইজ একটা ভার্ব মানে হচ্ছে কাজ করা, আর এখানে হচ্ছে হু হ্যাজ সলভড, এটা একটা ভার্ব, তার মানে দুটো ভার্ব আছে, তার মানে কটা সেন্টেন্স হবে, দুটো। যখন সেন্টেন্স হয়ে যাচ্ছে মানে দুটো ক্লজ যখন হয়ে যাচ্ছে, তার মানে অবশ্যই একটা হবে আমাদের প্রিন্সিপাল ক্লজ আর একটা পার্ট হবে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। বাক্যে যদি একটার বেশি ক্লজ থাকে তাহলে তোমাদের ধরে নিতেই হবে ওটা আইদার কমপ্লেক্স, মানে 90% কেসে ওটা কমপ্লেক্স হবে, এবং মাঝখানে যদি একটা অ্যান্ড দ্বারা যুক্ত থাকে ওটা তোমার কম্পাউন্ড বা ওটা কোঅর্ডিনেট ক্লজ হবে, সেটা ডিফারেন্ট, আমরা পড়ছি। আচ্ছা, তো এইটা ছিল আমাদের ক্লজের। এরপরে আমরা দেখেছিলাম যে ক্লজ কত রকম ভাবে হয়। ক্লজ মেইনলি 3 রকমের হয়, 3টে টাইপের হয়। প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজেরই আরো দুটো ডাকনাম আছে বলতে পারো, সেটা হচ্ছে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে কি, যারা হচ্ছে একদম স্বাধীন, ঠিক আছে। তো প্রিন্সিপাল আমাদের স্কুলে হোক কলেজে হোক যারা প্রিন্সিপাল ছিলেন তারা হচ্ছেন স্বাধীন, তারা হচ্ছে সব থেকে হেড, তো ওই কারণে ওদেরকে বলা হয় প্রিন্সিপাল। অ্যান্ড এর আন্ডারে কারা কাজ করে, সাবঅর্ডিনেটরা কাজ করে, বা যারা প্রিন্সিপালের আন্ডারে ডিপেন্ডেন্ট। ওকে, তো এইটা আমরা পড়েছিলাম। আর এক রকমের ক্লজ হয় যেটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। মানে কি, এই যে বলেছিলাম যে লাইফে যদি তুমি এভাবে মনে করেছিলাম যে লাইফে যদি তুমি সিম্পল বি ইওর ওন প্রিন্সিপাল, মানে যখন আমাদের একটা সেন্টেন্সই একটা ক্লজের থাকে, সেই জিনিসটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। মানে শুধুমাত্র প্রিন্সিপাল ক্লজ দ্বারা যখন একটা সেন্টেন্স তৈরি হয় সেটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আই এম আ গার্ল, আমি যদি এই কথাটা যদি বলি, তাহলে দেখো এখানে কটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে। একটা ভার্ব মানে কি, প্রিন্সিপাল ক্লজ ছাড়া আর কিছু হতেই পারে না। সাবঅর্ডিনেট ক্লজ কখনোই সাবঅর্ডিনেট ক্লজ কখনোই প্রিন্সিপাল ক্লজকে ছাড়া বসবে না। তাহলে এখানে আমাদের কটা verb আছে, একটা ভার্ব আছে। একটা ভার্ব ইকুয়াল টু বি ইওর ওন প্রিন্সিপাল, তার মানে তুমি যখনই নিজের লাইফে প্রিন্সিপাল হয়ে যাবে, দেন তুমি সিম্পল লিড করছো, তাই জন্যই তুমি তোমার প্রিন্সিপাল, তুমিই হচ্ছে বস, ঠিক আছে। তোমার জীবনে তখনই কমপ্লেক্সিটি আসে যখন তুমি নিজে প্রিন্সিপাল হতে চাও বা তাকে সাবঅর্ডিনেট করতে চাও, বা তুমি নিজে সাবঅর্ডিনেট হয়ে থাকো বা অন্য কাউকে প্রিন্সিপাল করো। তার মানে যখনই প্রিন্সিপাল ক্লজ একটা সেন্টেন্সে থাকে তখন ওই সেন্টেন্সটাকে আমরা কি বলি, জয়েন যখন আমরা করি সেটাকে আমরা বলি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবং যখন কোঅর্ডিনেশন তোমাদের দুজনের মধ্যেই খুব ভালো থাকবে, ইউ আর অলসো প্রিন্সিপাল, হি অর শি ইজ অলসো প্রিন্সিপাল, অ্যান্ড দুজনের মাঝখানে একটা কনজাংশন আছে, ঠিক আছে, দুজনকে জয়েন করার জন্য কনজাংশন একটা আছে, দেন তোমরা দুজনে কোঅর্ডিনেট করছো। তো এইভাবে আমরা এই 3টে সেন্টেন্সকে আমরা বুঝতে পারি যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, এটা কিভাবে আমরা ক্লজ দ্বারা জয়েন করব, ঠিক আছে। এই দুটোর মধ্যে কি পার্থক্য, ক্লজ মানে হচ্ছে কি ক্লজ দিয়ে জয়েন করছে। ধরো তুমি যখন বলবে যে একটা সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে যখন সেন্টেন্সটা প্রিন্সিপাল ক্লজ দ্বারা যুক্ত হবে, ওকে। যখন তুমি একটা সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলবে, তার মানে দুটো তো সেন্টেন্স থাকবে, আমাকে দুটো সেন্টেন্সের পার্ট তো আমার দেওয়া থাকবে, একটা প্রিন্সিপাল আর একটা কি থাকবে, সাবঅর্ডিনেট থাকবে। আর যখন তুমি একটা কম্পাউন্ড সেন্টেন্সের কথা বলবে, তার মানে দুটোই প্রিন্সিপাল ক্লজ দুদিকে থাকবে, মাঝখানে একটা কনজাংশন থাকবে। তো এইটা হচ্ছে আমাদের গোটাটা ফরম্যাট, ঠিক আছে, জয়েনিং এর। এরপরে আমরা ডিটেলস আমরা দেখে নিলাম যে প্রিন্সিপাল ক্লজ কাকে বলা হয়, সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলা হয়। কমপ্লিট মিনিংফুল হবে সিম্পল and does not rely on the on other to get complete meaning, এটাকে বলা হয় আমাদের প্রিন্সিপাল ক্লজ। তো এখানে বোল্ড করে দেওয়া ছিল। এছাড়াও আমাদের কি আছে,
সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে? সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে? এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। এটা সবসময় প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ডেন্ট থাকে। ফর এক্সাম্পল দেখো, হি ইজ আ বয়, এই অংশটুকুকে আমরা প্রিন্সিপাল হিসেবে ব্যবহার করতে পারি যে হ্যাঁ হি ইজ আ বয়, এরপরে আমাদের আর কোনো প্রশ্ন আসছে না। বাট যখনই আমরা এই পার্টটাকে শুধুমাত্র পড়তে যাবো, হু হ্যাজ সলভড দ্য কোয়েশ্চেন, আমরা কিন্তু এখানে কমপ্লিট মিনিং পাবো না। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য সাবঅর্ডিনেট পার্ট অফ দিস পার্ট, মানে এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বলা হবে। সিমিলারলি এইটাকেও সাবঅর্ডিনেট পার্ট বলা হবে, আর এটাকেও সাবঅর্ডিনেট পার্ট বলা হবে। এবং দেখবে সবসময় এই যে ডাব্লিউএইচ মানে যেখান দিয়ে লিঙ্কার আরম্ভ হচ্ছে, ওই লিঙ্কারের পর থেকে যে অংশটা পড়ে থাকে সেটা কিন্তু গোটাটা সাবঅর্ডিনেট ক্লজ হয়। তুমি শুধুমাত্র এইভাবে এটুকুকে নিতে পারো না, দ্য স্টুড ফার্স্ট ইন দ্য গার্ল, ইজ গিফটেড বাই, তারপর হচ্ছে হ্যাজ সলভড দ্য সাম, মানে তুমি শুধু ডাব্লিউএইচ টাকে বাদ দিয়ে কিন্তু কখনোই সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু করতে পারবে না। ইভেন আমি যদি তোমাদের বলি যে, বলো ম্যাম, বলছি যে WH ওয়ার্ড মানে ওই হু, হুইচ, হুম, এইগুলোই তো এই ওটাকে লিঙ্কার বলছে, তাই তো? একদম। ডাব্লিউএইচ ক্লজের ভালো নাম হচ্ছে, সরি, ডাব্লিউএইচ ওয়ার্ডের ভালো নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবার আমি যদি সবসময় রিলেটিভ প্রোনাউন ইউজ করি, টার্মটা একটু বিদঘুটে লাগবে, ওই কারণে আমি ওটাকে ইউজ করছি ডাব্লিউএইচ ওয়ার্ড। ঠিক আছে, রিলেটিভ, এটা সবাই ডাব্লিউএইচ ওয়ার্ডই বলা হয়, কিন্তু ওর ভালো নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, আমরা ভালোবেসে ওদেরকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলি। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজ, এইবারে হচ্ছে আমাদের মেইন টপিক, যেটা আমাদের ঘুলিয়ে যায় সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আবার 3 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজও বলা হয়। ওকে, তো আমরা কিভাবে জয়েন করি নাউন ক্লজকে কাজে লাগিয়ে? তো প্রথমত আমাদের জানতে হবে যে নাউন মানেটা কি। নাউন মানে নেমিং ওয়ার্ড। আমি যদি বলি যে আমাকে ওপেন ইওর বুক, তুমি কখনোই ওপেন ইওর ব্যাগ করবে না, বিকজ বুকের একটা আলাদা নাম আছে, ব্যাগেরও আমাদের একটা আলাদা নাম আছে। তো আমরা এই যে যে জিনিসের পৃথিবীতে নাম করতে পারি সেই সব জিনিসগুলোই হচ্ছে নাউন। ওকে, তো সিমিলারলি এটা হচ্ছে নাউন, এবং নাউন মানে সবসময় আমাদের কিসের উত্তর দেবে বলতো? হোয়াট এর উত্তর দেবে, হোয়াট। এবং এটাই হচ্ছে কিওয়ার্ড, এটাই হচ্ছে ফাঁকিবাজি নিয়ম, যে আমরা কি করে খুঁজে বার করব। তোমাকে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে হোয়াট। এই কারণে আমাদের সব থেকে ছোটবেলায় যখন প্রথম আমাদের কিছু শেখানো হয় কনভারসেশন বইতে, হোয়াট ইজ ইউর নেম বলে আরম্ভ হয়। দেখবে আমাদের প্রত্যেকে ছোটবেলায় যখন আমরা ইংলিশ শিখতে স্টার্ট করেছি, আমাদের প্রথমেই আমাদের বাবা মারা শেখায় হোয়াট ইজ ইউর নেম বলো। তাহলে হোয়াট এইটাই হচ্ছে আমাদের নাউনের ক্লু। ঠিক আছে, তো নাউন ফ্রেজ জিনিস, নাউন ক্লজ জিনিসটা কি? নাউন ক্লজও সেম। তাহলে নাউন যদি একটা নেমিং ওয়ার্ড হয়, তাহলে নাউন ক্লজও নেমিং ওয়ার্ডই হবে, মানে নাউন ক্লজও কিছু একটা ডেসক্রিপশন করবে। নেমিং ওয়ার্ড মানে কি? ডেসক্রিপশন করে না, ওর নামটা দেয়, ওর সম্বন্ধে সবকিছু বলে। তো এই জিনিসটা, তো নাউন ক্লজ ওয়ার্ক অ্যাজ আ নাউন অফ আ প্রিন্সিপাল ক্লজ। এবং আমরা যখনই অ্যাজ আ নাউন দেখছি, তাহলে আমাদের আনসার কিসের আনসার দেবে? হোয়াট। তাহলে আমরা এটুকু মনে রাখবো যে নাউন ক্লজ গিভস দ্য আনসার অফ হোয়াট টু আ প্রিন্সিপাল ক্লজ। নাউন ক্লজ আমাদের প্রিন্সিপাল ক্লজকে যদি আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করি, যে উত্তরটা পাই সেটাকেই বলা হয় নাউন ক্লজ। ফর এক্সাম্পল এখানে দেখো, লিঙ্কার 90% কেসে দেখবে নাউন ক্লজে শুধুমাত্র দ্যাট দ্বারাই করানো হয়, বা অপশনেও দ্যাট দ্বারা পাবে। বাট ইট ডাজ নট মিন যে তোমার কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয় না, শুধু একমাত্র একদম এই হচ্ছে একদম কর্তা বিধাতা, যে দ্যাটই মানে দ্যাট ছাড়া আর কোনো রকম কিছু হবে না। এটা কিন্তু একদম ট্রু নয়। ঠিক আছে, তো এখানে দেখো, হি লিভ সামওয়্যার, আই নো দ্য প্লেস, সে একটা কোনো একটা জায়গায় থাকে, আমি জানি সে কোন জায়গাতে থাকে। তাহলে আমরা কিভাবে লিখবো? আই নো হোয়াট। এখানে আনসারটা আই নো ওয়্যার হি লিভস, এটা আমরা ডিসকাস করেছিলাম লাস্ট ক্লাসে। ঠিক আছে, আই নো ওয়্যার হি লিভস। ঠিক আছে, এটা শিওর অফ দিস। তার মানে এখানে কি উত্তরটা হতো? যে দে আর শিওর অফ হোয়াট? দে আর শিওর অফ they are sure that he will win the race। এই জিনিসটা, they are sure that he will win the race, সে তারা শিওর যে তারা কোনোভাবে মানে সে রেসটা জিতবে। তো এইভাবে আমাদের নাউন ক্লজ করতে হয়। ওকে, নেক্সট আমাদের কি আছে? অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ থেকে আমরা একদম আরম্ভ করছি, যেহেতু নাউন ক্লজের বাকি এক্সাম্পল গুলো পড়লাম না, যদি গন্ডগোল হয় বলবে। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজকে আমাদের প্রথমেই জানতে হবে যে অ্যাডজেক্টিভ ক্লজের আর একটা ডাকনাম আছে, সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ, এবং এইটাই দিয়েই আমাদের গোটাটা শেষ। প্রথমত রিলেটিভ মানে হচ্ছে যারা আমাদের কিসে থাকে? আমাদের নিয়ার থাকে, মানে আমাদের কাছে থাকে, যখন আমাদের কোনো সুখ দুঃখ হয়। যদি এগুলো সবাইকে থিওরিটিক্যালি বলছি, কেউ পার্সোনালি নেবে না, আমরা সবাই জানি রিলেটিভ কেমন হয়, কিছু করার নেই।
তো রিলেটিভরা টেকনিক্যালি আমাদের নিয়ারে থাকে, তাই তো, আমাদের কাছাকাছি থাকে। ব্যাস এটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড, যেটা দেখে আমরা রিলেটিভ ক্লজকে চিনবো। তোমাদের ওখানে কেউ জিজ্ঞাসা করবে না রিলেটিভ ক্লজ কাকে বলে, তোমাদেরকে বলবে আইডেন্টিফাই দ্য রিলেটিভ ক্লজ। জাস্ট এই কিওয়ার্ডটা মাথায় রাখবে যে আইডেন্টিফাই করতে বললে আমরা এইটুকু মনে রাখবো যে নিয়ার। এবার কি নিয়ার আমি সেটা বলছি। এবার আমরা একটুখানি জ্ঞানের কথাগুলো শিখে নিই যে রিলেটিভ ক্লজ কাকে বলে। তার আগে আমাদের জানতে হবে অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ কাকে বলে? কোয়ালিফাই করে, কোয়ালিফাই, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভের হচ্ছে কিওয়ার্ড, মানে কোয়ালিটি বোঝায়। কোয়ালিটি বোঝায় মানে কি? দোষ, গুণ এবং অবস্থা, এই তিনটে জিনিস মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার এই দোষ, গুণ, অবস্থা কার? অবশ্যই নাউন বা প্রোনাউন, কোনো একটা মানুষের হতে পারে বা কোনো একটা হি বা সি, এই সমস্ত জিনিসই আমরা বলবো না। দোষ, গুণ, অবস্থা কার হবে? নাউন বা প্রোনাউনের হবে। তো এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভের একটা কিওয়ার্ড আছে, যে অ্যাডজেক্টিভকে আমরা কি করে খুঁজে পাই। আমরা যদি নাউন বা প্রোনাউনকে কেমন দিয়ে যদি প্রশ্ন করি, কেমন, ঠিক আছে, যে ধরো আমি যদি বলি যে আজকের ওয়েদারটা কেমন, আজকের ওয়েদারটা খুব ঠান্ডা। কেমন মানে হচ্ছে কোল্ড, ঠিক আছে। বা তোমার চাটা কেমন, গরম, হট। তো এই জিনিসগুলো হচ্ছে যখন আমরা পাই, সেগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ খুঁজি। তাহলে আমার এখান থেকে অ্যাডজেক্টিভের জন্য কি কিওয়ার্ড খুঁজতে হবে? কোয়ালিফাই বা কোয়ালিটি বোঝায়, দোষ, গুণ, অবস্থা। ওকে, এবার আমাদের নেক্সট স্টেপ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে কি? তাহলে সেম জিনিস, অ্যাডজেক্টিভ ক্লজ প্রিন্সিপাল ক্লজের অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে। Adjective clause works as the principal of the works as the adjective of the principal clause. এইবারে এটাকে বলা হয় রিলেটিভ ক্লজ। এবার রিলেটিভ ক্লজের জন্য আমি কি বলেছিলাম? নিয়ার। নিয়ার, এই কথাটা কিওয়ার্ডটা মনে রাখতে হবে। এইবার দেখো লিঙ্কার কি কি ইউজ হয়? WH ওয়ার্ড। জয়নিং এ মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে WH ওয়ার্ড নাউন ক্লজে এবং অ্যাডজেক্টিভ ক্লজে ইউজ হয়, ঠিক আছে। অ্যাডভার্বিয়াল ক্লজে একটা ছাড়া ইউজ হয় না, সেটা হচ্ছে হোয়েন। আচ্ছা, এবার দেখো রবীন্দ্রনাথ টেগর হু রোড গীতাঞ্জলি ওয়ান নোবেল প্রাইজ। তাহলে রবীন্দ্রনাথ টেগর যে কিনা গীতাঞ্জলি লিখেছিল, ওয়ান মানে জিতেছে নোবেল প্রাইজ। এই যে ওয়ানের হচ্ছে তিনটে ফর্ম হচ্ছে উইন, ওয়ান, ওয়ান, ঠিক আছে। অনেকে ওন বলে, বাট এটা অরিজিনালি ওয়ান। ওকে, জিতেছিল, জিতেছিল এরকম ব্যাপারটা। তো রবীন্দ্রনাথ টেগর হু রোড, তো এখানে দেখো এই যে WH টা বসিয়েছি আমরা, সেটাকে আমরা কি বললাম? এই মাত্র আমি বলেছি এটাকে কি বলে। ভালো, রিলেটিভ ক্লজ জয়েন হচ্ছে, তাহলে এটা রিলেটিভ দিয়েই না হবে। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন বলা হয় একে। এর ভালো নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কেন? বিকজ এর নামটাই রিলেটিভ প্রোনাউন হয়েছে এই কারণেই যে এ রিলেটিভ ক্লজ হিসেবে ইউজ হয় বলে। রিলেটিভ ক্লজের মানে ঠিক এর আগে অ্যান্টিসিডেন্ট থাকে, যে রিলেটিভ প্রোনাউন আর তার আগে আমাদের কে আছে? অ্যান্টিসিডেন্ট। এই অংশটাকে বলা হয়, আগের যে সাবজেক্টটা থাকে, যেটা অবশ্যই তোমার নাউন বা প্রোনাউন হবে, তার সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট বলা হয়। তাহলে এই রিলেটিভ প্রোনাউন মাস্ট রিলেট দ্য আর্লিয়ার অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউনটাকে কি করতে হবে? রিলেট করতে হবে আগের যে অ্যান্টিসিডেন্টটা থাকবে। এটা গেল আমাদের বইয়ের ভাষা। আমাদের যত এখন বলছি বুঝতে পারবে, বাট যখন পরীক্ষায় পড়বে বা যখন অনেক কিছু পড়বে তখন গুলিয়ে যাবে। আমাদের কি মনে রাখতে হবে? রিলেটিভ মানে হচ্ছে যে নিয়ারে বসে, তার মানে কি এই যে WH যেটা বসছে সেটা একদম কাছাকাছি বসবে তার আগের যেটা আছে। এরা দুজনে যদি সেম হয়ে যায়, এরা কি বললাম? এরা দুজনে যদি সেম হয়ে যায়, দ্যাট ইজ এখানে হু আর ঠিক তার আগের যে যেজন বসে আছে, এরা দুজন যদি সেম হয়ে যায়, মানে ইকুয়াল টু হয়ে যায়, মানে এরা হচ্ছে একই বংশ থেকে এসেছে, তাহলে হয়ে যাবে আমাদের ওটা রিলেটিভ ক্লজ। তাহলে এবার রিলেটিভ ক্লজ কোনটা হলো? এই যে হু রোড গীতাঞ্জলি, এটা হয়ে গেল। আর বাকিটা কি পড়ে রইলো? রবীন্দ্রনাথ টেগর ওয়ান নোবেল প্রাইজ, এটা হয়ে গেল আমাদের প্রিন্সিপাল ক্লজ। ওকে, তো এইটা প্রিন্সিপাল ক্লজ। এবার নেক্সট কি দেখো? দে আর কামিং টু কলকাতা। আচ্ছা, তারা কলকাতায় আসছে, প্রিন্সিপাল ক্লজ, কোনো সমস্যা নেই। না, ওই কলকাতাটা আর হুইচ, যেটা ইজ কল্ড দ্য সিটি অফ জয়। তাহলে এই যে কলকাতা আর হুইচ, এরা দুজনে পাশাপাশি বসে পুরো এক হয়ে গেল। তো নিয়ার, নিয়ার, একদম নিয়ার, একদম পাশাপাশি বসেছে, নিয়ারে বসেছে। তো এটাকে বলছে রিলেটিভ প্রোনাউন আর এটাকে বলছে অ্যান্টিসিডেন্ট। এবং এই ক্লজটা যেটা হচ্ছে তোমার দুটো সেন্টেন্সকে জয়েন করেছে। এবার কোয়েশ্চেনটা তো তোমাদের এরকম ভাবে দেবে না, কোয়েশ্চেনটা তোমাদেরকে হয়তো দুভাবে কোয়েশ্চেন দিতে পারে। হয়তো তোমাকে একটা সেন্টেন্স দিল, দুভাগে মানে দুটো সেন্টেন্স দেবে। ধরো দে আর কামিং টু কলকাতা, ধরো তোমাকে এর যদি কোয়েশ্চেনটাকে কিভাবে দেবে দেখো। প্রথমত বলতে পারে যে আইডেন্টি, ধরো এরকম আন্ডারলাইন করে দিল, দিয়ে তোমাকে বলবে যে এটা কি ক্লজ। তখন তোমাকে তখন লিখতে হবে এটা রিলেটিভ ক্লজ। নেক্সট তোমাকে আরো ভাবে একটা কোয়েশ্চেন দিতে পারে, ধরো এরকম দিয়ে দিল যে কলকাতা
is called the city of joy. এটা একটা দিল। সেকেন্ড একটা কোয়েশ্চেন কি, দে আর কামিং হিয়ার। কামিং হিয়ার আমরা এটাকে জয়েনিং কেন বলি, বিকজ এটা দুটো ইন্ডিভিজুয়াল সেন্টেন্সকে জয়েন করে না, তাই জন্য তো আমরা এটাকে জয়েনিং বলি। এখানে দেখো, এখানে সেন্টেন্স নাম্বার 1, এটা হচ্ছে সেন্টেন্স নাম্বার 2। আমি কি বললাম যে কলকাতাকে বলা হয় সিটি অফ জয় এবং কলকাতাতেই তারা আসছে। এবার এখানে আমি কিন্তু শুধু হেয়ার ইউজ করেছি। এবার তুমি যখন জয়েন করবে তখন তোমার এই আনসারটা পাবে যে দে আর কামিং টু কলকাতা, যেটাকে বলা হয় সিটি অফ জয়। তার মানে কলকাতাটা এখানে কমন আসছে, তাহলে কলকাতাটার আগেতে আমাদের WH টাকে বসাতে হবে, মানে পরেতে আমার WH টাকে বসাতে হবে, which must mean the same। ওকে, এটাই হচ্ছে রিলেটিভ ক্লজ। আর রিলেটিভ ক্লজ খুঁজে পেতে হবে, তোমাকে এত গভীরে ঢুকতে হবে না, আমাকে এক্সপ্লেন করতে হচ্ছে বলে আমি এতটা গভীরে ঢুকলাম। এই যে অ্যান্টিসিডেন্ট কাকে বলছে, হঠাৎ করে এটাকে রিলেটিভ প্রোনাউন কেন বলছে, তোমাকে জাস্ট এটুকু দিয়ে দেবে যে বলো এটা কি, আর কিছু দেবে না। তখন তোমরা দেখে নেবে যে আচ্ছা হুইচ দেওয়া আছে, কলকাতা দেওয়া আছে, এরা পাশাপাশি বসে গেছে, ব্যাস এরা রিলেটিভ, এরা হচ্ছে একে অপরের সাথে রিলেটিভ, ব্যাস খেল খতম। এইটুকুই ভাবতে হবে, আর কিচ্ছু ভাবতে হবে না। বলছি যদি এখানে থাকতো which is very beautiful city, তাহলে এটা তখন অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যেত। অ্যাডজেক্টিভ ক্লজও যা, রিলেটিভ ক্লজও সেম, এরা দুটোই সেম। হ্যাঁ, ওটাও তো হতো, which is very beautiful city, সেটাও হতো। সেটা তোমার সেন্টেন্সটা কি হিসেবে জয়েন করতে দেবে তার উপর নির্ভর করবে। ওটা যদি দেওয়া থাকে যে ইট ইজ আ ভেরি বিউটিফুল সিটি, তখন তোমার ওটা করতে হবে। আচ্ছা, রিলেটিভ ক্লজই হবে। হ্যাঁ, ওটাও রিলেটিভ ক্লজ হবে। আচ্ছা, এখানটা দুবার চলে এসেছে। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদের, হ্যাঁ বলো বলো। বলছি যার সম্পর্কে বলা হচ্ছে তারপরেই যদি হুইচ হু মানে যা কিছু যে জয়েনিং যেটা বসবে সেটা যদি পাশাপাশি থাকে তাহলে দেখে বুঝে নিতে হবে এটা রিলেটিভ ক্লজ। একদম একদম। আমি আরো আমাকে একটা এক্সপ্লেন করতে দাও, আমি এইটা দেখে তোমরা সকলে বুঝতে পারবে। দেখো, I know the place where he lives, আর একটা হচ্ছে I know where he lives। দেখো, সেন্টেন্সটার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছ কেউ? আমি বলছি তোমাদের, একটা নাউন ক্লজ আর একটা রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করা আছে। কোনটা নাউন ক্লজ আর কোনটা রিলেটিভ ক্লজ আমাকে বলো, তাহলে আমি যে বলতে পারবে আমি বুঝে নেবো যে কোনটা রিলেটিভ ক্লজ বললে। সেকেন্ড ফার্স্টেরটা রিলেটিভ ক্লজ। প্রথমটা রিলেটিভ ক্লজ আর সেকেন্ডটা নাউন ক্লজ। একদম। এবার বুঝতে পারছো, মিনিংটা কিন্তু সেম। আমি জানি সেই জায়গাটা যেখানে সে বসবাস করে, প্রথম সেন্টেন্সটার মানে। সেকেন্ড সেন্টেন্সটা কি, আমি জানি যে সে কোথায় থাকে। দুটো সেম টু সেম মিনিং, জাস্ট আমার ডিজাইন আলাদা। বুঝতে পেরেছো? অনেকে ড্রেস বা ইউনিফর্ম যেভাবেই তৈরি করা হয়, একই জিনিস, মেটেরিয়াল এক হয়, ড্রেস এক হয়। বিশেষ করে এটা মেয়েদের ড্রেসে বেশি ভেরিয়েশন লক্ষ্য করা যায়। স্লিভস এর ডিজাইনই লক্ষ রকমের ডিজাইন হয় এখন। তো এই জিনিসটা কিন্তু সেম, তার পারপাসও কিন্তু সেম, বাট তার ডিজাইনটা আলাদা হয়। এখানেও সেম, সেন্টেন্স কিন্তু সেম, মিনিং কিন্তু সেম, জাস্ট এর ক্লজের ফরমেশনটা আলাদা করে দিয়েছে। দেখো এখানে কি আছে, আমাদের অ্যান্টিসিডেন্ট দিয়ে দিয়েছে, এই প্লেস, এইটা যখনই আমাদের দিয়ে দিচ্ছে, এইটার সাথে আমাদের হোয়ারটা রিলেটিভ হয়ে যাচ্ছে। এই কারণে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। বাট হোয়ারএজ এখানে দেখো যে আই নো, এখানে আমাদের কি আসছে, আই নো হোয়াট, আমি কি জানি। ঠিক আছে, আমি কি জানি, এখানে আনসারটা আমাদের কি আছে, ওয়্যার হি লিভস। তাহলে হোয়াট দ্বারা যখন আনসারটা দিচ্ছে, আর দুটোই কিন্তু আমাদের সাবঅর্ডিনেট পার্ট। আমরা কিন্তু প্রিন্সিপাল ক্লজকে নিয়ে কোনো রকম হাত দিতেই পারছি না। প্রিন্সিপাল ক্লজ ওখানে প্রিন্সিপাল, হি অর শি, আই ডোন্ট নো, এটা ইট হবে সম্ভবত না, এটা ইটই হবে। মানে এই প্রিন্সিপাল ক্লজ, এই যে বাক্যের এই পার্টটা, আই নো কে দিয়ে কিচ্ছু কিন্তু হবে না। ইট ইজ দ্য বস। ঠিক আছে, এবার তোমাকে ওটা দেখতে হবে যে ওর পরে যে অংশটা আছে। এক্ষেত্রে আই নো দ্য প্লেসটা, এইটা গোটাটা হবে তোমার প্রিন্সিপাল ক্লজ। আই নো দ্য প্লেসটা এক্ষেত্রে গোটাটা হবে প্রিন্সিপাল ক্লজ, আর এক্ষেত্রে শুধু আই নো অংশটা প্রিন্সিপাল ক্লজ। সো আই নো হোয়াট,
আই নো ওয়্যার হি লিভস, আর এখানে আই নো দ্য প্লেস, এখানে প্লেস আর ওয়্যারটা দুটো এক। এই দুটোই হচ্ছে মানে নাউন ক্লজকে তুমি রিলেটিভ ক্লজ হিসেবে লিখতে পারো, রিলেটিভ ক্লজকে নাউন ক্লজ হিসেবে ইজিলি ট্রান্সফরমেশন করা যায়, এবং এই দুটো থেকেই কিন্তু কম্পিটিটিভে বেশি কোয়েশ্চেন আসে মোর দ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, বিকজ অ্যাডভার্বিয়াল ক্লজটা করতে শক্ত, মানে যখন ক্লাস 10 বা 12 যখন করতে দেওয়া হয় ওটা করতে কিন্তু শক্ত, কিন্তু তোমাদের আইডেন্টিফিকেশনে যখন এমসিকিউ ফরম্যাটে দেয় অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু দেখেই বোঝা যায় যে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। বাট যখন করতে হয় দুটো ইন্ডিভিজুয়াল সেপারেট, আমি যখন সেন্টেন্স দিয়ে আমি বলবো যে ইউজ অ্যাডভার্বিয়াল ক্লজ টু জয়েন, তখন কিন্তু বেশ চাপ হয়ে যায়। ম্যাম দেখো আরেকটা বার একটু বলবেন, এই যে আই নো দা প্লেস এই জায়গাটা একটু, ওই জায়গাটা যেটা টোটালটা মানে প্রিন্সিপাল ক্লজ যে জায়গাটা বললেন এটা একটু আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। হ্যাঁ, এখানটা হচ্ছে তোমার আই নো, এই পার্টটাও এখানে কমন, এখানটাও এই পার্টটাও হচ্ছে এখানে কমন, আই নো, এই দুটো পার্ট হচ্ছে আমাদের কমন। বাট এখানে ফার্স্ট সেন্টেন্সে হচ্ছে আই নো দা প্লেস, বিকজ WH আরম্ভ হয়েছে কোথা থেকে, ওয়্যার থেকে না। এই যেটুকু আমি বক্স করেছি এইটা প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, আর এই ক্ষেত্রে হচ্ছে আই নো হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। আমরা কিন্তু প্রিন্সিপাল ক্লজকে হাত দিতে পারি না। এরপরে দেখো তুমি এখানে এই যে প্লেসটা আর ওয়্যারটা এই দুটো কিন্তু সেম, দুজনে হচ্ছে ইকুয়াল, তার মানে এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাই তো, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এরা দুজন সেম। আর এখানে কি আমাকে কি প্রশ্ন করতে হয় নাউন ক্লজের বেলা, ওই যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, সেম জিনিস এখানে আই নো হোয়াট, আমি কি জানি। তাহলে এর আনসারটা কি পাচ্ছি, এর আনসারটা পাচ্ছি যে ওয়্যার হি লিভস, যে আমি জানি কি জানি না ওয়্যার হি লিভস। তো এই পার্টটা যেটা আমি কার্ভ করে দিলাম, এই পার্টটা কি আমার অ্যাজ আ নাউন, তার মানে আই নো, আমি যদি এখানে তোমার নামটাই যদি বলে দিই, ধরো মিস্টার এ বা কিছু যাই হোক, তো সেটা যদি আমি আই নো এ, তার মানে এ এর জায়গায় আমি যে কোনো নাম বলি, তাহলে এইটাও তো এ বললে তো একটা নাউন হয়ে যেত না। তাহলে এখানে এ আর হোয়ার হি লিভস এই দুটো তো সেমই জায়গায় সেম হিসেবে ইউজ হচ্ছে, তাই জন্য এটা হচ্ছে অ্যাজ আ নাউন হিসেবে ইউজ হচ্ছে, এই জন্য এটাকে বলা হবে নাউন ক্লজ। বাট এখানে হচ্ছে এটা হচ্ছে রিলেটিভ এটার সাথে, তাই জন্য এটাকে রিলেটিভ ক্লজ, আর রিলেটিভ ক্লজেরই আর একটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ইজ ইট ক্লিয়ার নাও? ম্যাডাম নাউন ক্লজটা যে বুঝবো, যে কি দিয়ে একটা প্রশ্ন করতে বলছিলেন যে আমি কি জানি, এইটা হচ্ছে মানে ভার্বকে প্রশ্ন করব কি দিয়ে। ভার্বকে, কার ভার্বকে বলো তো, প্রিন্সিপাল ক্লজের ভার্বকে, প্রিন্সিপাল ক্লজের ভার্বকে, প্রিন্সিপাল ক্লজের ভার্বকে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি যে কিছু কি দিয়ে যে প্রশ্ন করলে তাহলে তারপরে যেটা থাকবে হ্যাঁ, সেটাই হচ্ছে। হয়েছে, ক্লিয়ার হয়েছে দুটো পুরোপুরি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। চলো চলো, নেক্সট হচ্ছে আমরা করব অ্যাডভার্বিয়াল ক্লজ, এন্ড ট্রাস্ট মি কোয়াইট ইজি ফর ইউ। এটা স্টুডেন্টদের মানে ক্লাসে স্টুডেন্টদের সব থেকে বেশি সময় লাগে শিখতে, রিলেটিভ ক্লজ নয় অ্যাডভার্বিয়াল ক্লজ, বাট এমসিকিউর জন্য সব থেকে ইজি, বিকজ এখানে আমি ইজি করে লিখেছি। প্রথমে অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে, আমরা যদি বাকি দুটো ট্রেন্ড যদি ফলো করি তাহলে আমরা এখানেও বলতে পারি যে প্রিন্সিপাল ক্লজের যে অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে তাকেই বলা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। বাট তার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ অ্যাডভার্ব। তো আমরা অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব হচ্ছে এটা কিওয়ার্ড, কিওয়ার্ড মানে কিছু কিছু জিনিসের একটাই কিওয়ার্ড হয় যেটা দিয়ে আমাদের গোটাটা মনে করতে হয়। অ্যাডভার্ব মডিফাই করে, কাকে মডিফাই করে, একটা ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অথবা অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করে। এবার মডিফাই করাটা হচ্ছে গ্রামার বইয়ের ভাষা। আমরা কি বুঝবো, আমরা বুঝবো অ্যাড মোর মিনিং। অ্যাড মোর মিনিং মানে কি আমাদের আরো ডিটেলসে বলে, আমাদের আরো বেশি ভেঙে বলে, আরো বেশি ক্ল্যারিটির সাথে বলে, এটা মনে রাখবে। এটাকে কি করে মনে রাখবে, দেখো এর মধ্যেই তো বলে দিচ্ছে, কথাটার ইটসেলফ এর মধ্যে বলে দিচ্ছে অ্যাডভার্ব, মানে ভার্বের মধ্যে তুমি অ্যাড করো। তাহলে একটা জিনিস অ্যাডভার্বের মধ্যে দিয়ে আমরা পেয়ে যাচ্ছি যে ভার্বের মধ্যে কিছু একটা অ্যাড করো, তাহলে ভার্বের মধ্যে অ্যাড করো, আর অ্যাডভার্বের মধ্যে ডাইরেক্ট অ্যাডভার্বের মধ্যেও একটা অ্যাড করে দাও। তাহলে দেখো দুটো জিনিস তোমাদের ইজিলি মনে থাকছে, আর বাকি তোমাকে অ্যাডজেক্টিভটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। তাহলে অ্যাডভার্ব, এবার যদি আমরা বলি যে অ্যাডভার্ব অ্যাকচুয়ালি অ্যাড মোর মিনিং টু ওয়ান ভার্ব, টু আ ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যানাদার অ্যাডভার্ব। এবার এই জিনিসটা কিরকম, ধরো আমি এখানে যদি লিখি যে আই রান স্লোলি, ঠিক আছে, আমি কেমন ভাবে দৌড়াই, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। ভার্বকে দেখো তুমি অ্যাড মোর মিনিং করছে, কেমন এমনি আমি দৌড়াচ্ছি কিন্তু
এই ভার্বকে যখনই আমি যদি আরো বেশি মিনিং অ্যাড করে দিচ্ছি, যে স্লোলি, আমি তো ফার্স্টও এখানে করতে পারতাম না, কিন্তু এখানে ফার্স্ট কিন্তু করছে না, এখানে আমাকে ভার্বেকে মোর মিনিং অ্যাড করে দিয়ে ওর সম্বন্ধে আরো বেশি করে বলছে যে ইউ রান স্লোলি। ঠিক আছে, সিমিলারলি আমি এখানে আর একটা জিনিসও ইউজ করতে পারি ঠিক এর আগে, আমি এর আগে মানে ধরো আমি এখানে ভেরি স্লোলি যদি কথাটা ইউজ করি, তার মানে এটা তো আমাদের অলরেডি অ্যাডভার্ব হয়ে গেছে না। আচ্ছা আমি ক্লিয়ার করে লিখি, নোংরা হয়ে গেছে স্ক্রিনটা। ধরো আমি এখানে লিখলাম কি যে আই রান ভেরি স্লোলি, আমি এই কথাটা লিখলাম। হ্যাঁ, তাহলে আমরা দেখে নিয়েছি অলরেডি এটা তো ভার্ব আমাদের, এটা হচ্ছে আমাদের প্রোনাউন বা সাবজেক্ট বলতে পারো, এটা একটা অ্যাডভার্ব হয়েছে, আমরা এই মাত্র দেখলাম যে অ্যাডভার্ব এখানে কেন অ্যাডভার্ব, বিকজ এই যে রানকে এটা মোর মিনিং অ্যাড করছে, তার মানে এটা অলরেডি আমার ভার্বকে মডিফাই করেছে বলেই কিন্তু আমাদের একটা অ্যাডভার্ব নাম্বার 1 হয়ে গেছে। এবার দেখো এই অ্যাডভার্ব, এই 1 নম্বরের অ্যাডভার্বকে আবার বেশি করে করছে, স্লোলি যাচ্ছে, শুধু স্লোলি যাচ্ছে এটা নয়, ও আরো বেশি ইন্টেন্সিফাই করে বলছে যে ভেরি স্লোলি, তাহলে এটা অ্যাডভার্ব নাম্বার 2 হলো। এইটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, যে তুমি প্রথমত হচ্ছে ভার্বকে মডিফাই করে দিল, অ্যাড মোর মিনিং করে দিল, এর মধ্যে আবার একটা ও নিজেকেই আবার মডিফাই করে দিল। আর একটা কি হবে, ধরো আই এম ভেরি ফ্যাট, আমি যদি সেন্টেন্সটা লিখি আই এম ভেরি ফ্যাট, তার মানে আমি ফ্যাট ছিলাম তো ঠিক আছে, আমি সেটাকেও আবার ফ্যাটকেও আবার মডিফাই করে বলছি। ফ্যাট মানে কি, আমি কেমন, আমি হচ্ছে মোটা, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভকে আবার তোমার দেখো মডিফাই করছে ভেরি, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে তিনটে জিনিসকে অ্যাডভার্ব আমাদের মডিফাই করে, সেটা হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যানাদার অ্যাডভার্ব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাডভার্ব কাকে বলে। এবার এই সেম লজিককে কাজে লাগিয়ে তাহলে প্রিন্সিপাল ক্লজকেও এই তিনটে জিনিসকেই কিন্তু অ্যাড করবে। ঠিক আছে, এটাকে অ্যাডভার্ব বলে। আর আমরা এটাকে এত এইভাবেও মনে রাখবো না, আমরা জাস্ট মনে রাখবো কেমন, কেমন, এটুকু মনে রাখলেই আমাদের কাজ চলে যাবে। ঠিক আছে, মডিফাইজ প্রিন্সিপাল। ম্যাম অ্যাডজেক্টিভ, এটা যেমন অ্যাডভার্বটা বললেন যে কেমন, মানে এটা শর্ট দিয়ে বলেন, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কিছু একটু যদি বলেন। ওই যে বললাম ভেরি ফ্যাট, ভেরি ফ্যাট বললাম। আচ্ছা, আমি যে শুধু মোটা সেটা নয়, এটা তো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমি কেমন, আমি মোটা, এটা তো অ্যাডজেক্টিভ, কিন্তু এটাকে আবার আরো বেশি করে মিনিং অ্যাড করে দিচ্ছে, অ্যাডজেক্টিভের উপরে আবার বেশি করে মিনিং অ্যাড করে দিচ্ছে। আচ্ছা, ভেরি ফ্যাট, ওটা তখন অ্যাডভার্ব দিয়ে হচ্ছে। হ্যাঁ ওটা অ্যাডভার্ব হবে একদম, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, বিকজ ও অ্যাড করছে কাকে কাকে, ভার্বকে করছে, অ্যানাদার অ্যাডভার্ব করছে এবং অ্যাডজেক্টিভকে করছে। এই তিনটে জিনিস যদি হয় তবে ওটা অ্যাডভার্ব বলা হবে। তো এখানে প্রিন্সিপাল ক্লজকে ওই মডিফাই করবে আর কি, প্রিন্সিপাল ক্লজের সম্বন্ধে আরো বেশি করে বলবে। এবার হচ্ছে লিঙ্কার গুলো আমি এখানে লিখে দিয়েছি, দেখো লিঙ্কার হচ্ছে মূলত এটা কেমন বা কেমন ভাবে এই জিনিসগুলোরই আর কি উত্তর তোমাকে দেবে। ফর এক্সাম্পল এখানে দেখো টাইম যখন দেওয়া আছে, টাইম দেওয়া থাকলে এখানে দেখবে বিফোর, আফটার, হোয়াইল, হোয়েন, এই জিনিসগুলো এই লিঙ্কার গুলো ইউজ করবে। প্লেস থাকলে এই দুটো, কজ বা রিজন থাকলে অ্যাজ, বিকজ, ওয়াই, সো দ্যাট, এই জিনিসগুলো হচ্ছে আমাদের লিঙ্কারে ইউজ হবে। আমরা এক্সাম্পলে চলে যাই, এখানে আমি পুরো লিখে দিয়েছি। দেখো এখানে সেন্টেন্সটা কি লেখা আছে, যে আয়রন ইজ হট, স্ট্রাইক ইট নাও। তো আয়রনটা খুব গরম, তো এটাকে এক্ষুনি স্ট্রাইক করো। তাহলে আমরা কি লিখবো এখানে, না 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 না, স্ট্রাইক while, যখন, কখন স্ট্রাইক করব, স্ট্রাইক while the iron is hot। ঠিক আছে, যখন 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 দিয়ে আমরা করব স্ট্রাইক while the iron is hot, যেই মুহূর্তে আয়রন হট হবে তখনই স্ট্রাইক করে দাও। এখানে কটা ভার্ব আছে, এই যে স্ট্রাইক, এইটা একটা ভার্ব আছে, আর এখানে একটা ইজ একটা ভার্ব আছে। কোনটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এই যে while the iron is hot, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবার তোমার মনে হতেই পারে যে প্রিন্সিপাল ক্লজে তো শুধু ভার্ব আছে, সাবজেক্ট কোথায়? সাবজেক্ট এই যে ইউ স্ট্রাইক। আমি তো তোমাকেই বলবো না, এটা ধরো তোমার এটা একটা জ্ঞানের কথা, যে স্ট্রাইক while the iron is hot, তাহলে স্ট্রাইক মানে যে যার ব্যাপারটাই স্ট্রাইক করবে না, না আমি তোমার কাছে গিয়ে স্ট্রাইক করে দেবো। তো এটা মনে করে নেওয়া হয় যে এখানে সবসময় ইনস্ট্রাকশনে ইউ হিসেবে ব্র্যাকেটে দেওয়া আছে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজের উদাহরণ। এই কারণে আমি বললাম, যখন দেখবে যে এই লিঙ্কার গুলো আছে, যেগুলো দেখবে WH লিঙ্কার নয়, WH ছাড়া আলাদা আলাদা লিঙ্কার যখন আছে,
তখন দেখবে, শুধুমাত্র এখানে একটা এক্সেপশন, ওয়েন দিয়ে যখন থাকে, ওয়েন মানে হচ্ছে যখন, এই যখন দিয়ে থাকলে কিন্তু অ্যাডভার্ব কিন্তু হয়। WH এর এই একটা জিনিসই এখানে ইউজ হয়, বাকি দেখবে WH এর একটাও থাকবে না, দেখবে হোয়েন, দো, ইফ এই সমস্ত জিনিসগুলো দেওয়া থাকবে। আচ্ছা, এটার আনসারটা আমি মুছে ফেলেছিলাম, এইটার হচ্ছে এইটা আনসার, ঠিক আছে? স্টাইল হোয়াইল দ্য আয়রন ইজ হট। ওকে, নেক্সটে আমরা চলে যাই। নেক্সটে বলো। একদম টাইপ যে এটা কোন ক্লজ হলো, অ্যাডজেক্টিভ ক্লজ না নাউন ক্লজ এরকম? হ্যাঁ, টাইপ বলছো তো? না, বলছি পরীক্ষায় প্রশ্ন কি এরকম আছে যে এটা কোন ক্লজের টাইপ বলো, মানে হ্যাঁ এরকম? হ্যাঁ, একদম প্রিভিয়াস ইয়ার্সে দেখবে তোমাদের এরকম একটা ক্লজ দাগ দিয়ে দেবে, দাগ দিয়ে বলবে যে বলো এটা কি ক্লজ, এইভাবেই প্রশ্নটা দেবে। যেমন এখানে আমি ধরো কোয়েশ্চেনটা দিয়েছি, দেখো এই 3 নাম্বার কোয়েশ্চেন দেখো, ওয়েদার ইউ লাইক অর নট ইউ হ্যাভ টু গো। তোমার পছন্দ হোক বা না হোক, ওয়েদার মানে হচ্ছে মানে তোমার পছন্দ হোক বা না হোক, হোক বা না হোক মানে হচ্ছে ওয়েদার, মানে হয়, ওয়েদার মানে হচ্ছে হয় তোমার, তুমি পছন্দ করো অথবা নয়, তোমাকে যেতেই হবে। তোমাকে এই অংশটাকে বোল্ড করে দিয়েছি যেটুকু, সেটাকে তোমাকে বোল্ড করে দেবে, দিয়ে বলবে যে আইডেন্টিফাই দ্য ক্লজ। তাহলে তোমাকে এটা বুঝে নিতে হবে যে আচ্ছা ওয়েদার দিয়ে হওয়া মানে এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, দেখো ইউ হ্যাভ টু গো, অ্যাডভার্বিয়াল ক্লজ। একদম, এখানে হচ্ছে এটার ভার্ব কোনটা, ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতেই হবে, এইটা হচ্ছে ভার্ব। এবার তুমি দেখো এই ভার্বটাকে কি করে মডিফাই করছো, যে তোমাকে যেতেই হবে আরো বেশি করে মিনিং অ্যাড করছে, তুমি পছন্দ করো বা না করো, এখানে মেন মোদ্দা কথা হচ্ছে ইউ হ্যাভ টু গো। বুঝতে পেরেছো? নেক্সটে দেখো, ইফ হি কামস, যদি সে আসে, প্লিজ রিকোয়েস্ট হিম টু ওয়েট ফর মি, সে যদি আসে আমার জন্য একটু বলো ওয়েট করতে। তাহলে এখানে কি, এই যে প্লিজ রিকোয়েস্ট হিম টু ওয়েট ফর মি, এই অংশটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, বিকজ এটা কোনো লিঙ্কারের সাথে বসেনি। তাহলে এর যে রিকোয়েস্ট হিম, একে আবার দেখো মোর মিনিং অ্যাড করছে, যে তাকে রিকোয়েস্ট আমি কখন করব, ঠিক কখন করব, যদি সে আসে, তাই না? এখানে ভার্বকে আরো বেশি করে মেনলি এখানে অ্যাড করে বলে দিচ্ছে যে যদি সে আসে তাহলে তাকে বলো, কন্ডিশন ইজ দ্যাট যদি ও আসে আমাকে তাকে বলো। তাহলে ভার্বকে আরো বেশি করে ক্ল্যারিটির সাথে বলছে। এখানে সব থেকে বেশি ফোকাসটা কি, সে যদি আসে তখন অবশ্যই তুমি তাকে রিকোয়েস্ট করতে পারবো, মানে তার এখানে রিকোয়েস্টটা হচ্ছে দুটো কিওয়ার্ড, এখানে হচ্ছে একটা কাম আর একটা হচ্ছে রিকোয়েস্ট, সে যদি আসে তাকে রিকোয়েস্ট করো। তো এইটা হচ্ছে লজিক। আর এখানে আমাদের আরেকটা এক্সাম্পল পড়ে আছে, সেটা হচ্ছে হি ইজ ইল, হি মে নট কাম, যে সে খুবই, as he is ill, হ্যাঁ অ্যাজ দিয়েও হবে, বিকজ দিয়েও হবে, হ্যাঁ অ্যাজ দিয়েও হবে, বিকজ দিয়েও হবে। অ্যাজ হি ইজ ইল, কমা হি মে নট কাম। ওকে, এইরকম হবে। বা এটাকে তোমরা ঘুরিয়ে ভাবেও বলতে পারো যে হি মে নট কাম, সেক্ষেত্রে তোমাকে কমা দিতে হবে না। যখন দেখবে যে এই লিঙ্কার গুলোকে আমরা প্রথমে বসিয়ে দিয়েছি, তখন আমাদের কমাটা মাঝখানে দিতে হয়, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের মাঝখানে। বাট যখন আমরা এটাকে প্রথমে লিখবো যে হি মে নট কাম, তুমি এখানে অ্যাজও লিখতে পারো, তুমি এখানে বিকজও লিখতে পারো, দুটোর মানে একই, এবং ইউজেজটাও মোর অর লেস একই হয়, ঠিক আছে? বিকজ হি ইজ ইল, তুমি দুটো ভাবেই লিখতে পারো। এক্ষেত্রে কি আমি ডাইরেক্ট অ্যাজ লিখে দিয়েছি, এখানে কোনো কমা আমি বসাইনি। ওকে, অলরাইট, এই ছিল আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ।